সড়ক কোনো গাড়ির চেসিসের উপর এই রথটা তৈরি করা হয়েছে, অর্থাৎ চেসিসটা নিয়েই রথ। কারণ নিচে আমরা দেখলাম বড় গাড়ির, ট্রাক গাড়ি বা বাস গাড়ির যে চাকা, সেই চাকার উপর এটা দাঁড়িয়ে আছে। সামনের দিকটা আমরা দেখলাম একটা স্টিয়ারিং আছে। তাতে আমাদের প্রথম সন্দেহ হলো তাহলে বোধহয় ইঞ্জিন চলছিল গাড়িটার, রথের। আর পেছন দিকটা যেটা, মুক্তি সকলে চাকাতে জোড়ালায়াখো তাবুকো ইয়াপ্রি বাদশা খেশেদি হোমো লাইথাঙ্গেউলো মুক্তি সকলে চাকাতে জোড়ালায়াখো তাবুকো ইয়াপ্রি বাদশা খেশেদি হোমো লাইথাঙ্গেউলো মুক্তি সকলে চাকাতে জোড়ালায়াখো তাবুকো জোড়ালায়াখো তাবুকো ইয়াপ্রি বাদশা খেশেদি হোমো লাইথাঙ্গেউলো মুক্তি সকলে চাকাতে
মাতৃভাষাকে সেদিন লাই থাঙ্গে উলো মুক্তি সকরি টাকাতে বেলা হামবাই তাই যত নাহিনী খুলে আমরা প্রথমেই সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই ডক্টর সঞ্জীব কুমার দেব মহোদয়কে এবং এরপরে আমরা সিনিয়র ডক্টর যাদের সম্মাননা জ্ঞাপন করছি তাদের জন্য যে কথাগুলো উচ্চারণ করে নিজেরা ধন্য হয়েছে মে ইউ লিভ দি ওয়ান্ডারফুল and the healthy. Like you made it forever, you are an incarnation of God. আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে সিনিয়র ডক্টর সঞ্জীব কুমার দেব মহোদয়কে। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর এন ডার্লং মহোদয়কে। তিনি এবারে সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর দেবাশিস রায় মহোদয়কে। ডক্টর দেবাশিস রায় মহোদয়কে এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর জে কে দেববর্মা মহোদয়কে। তিনি প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা। ওনার জন্য জোরে করতালি আশা করব। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সম্মাননা জ্ঞাপন করছেন ডক্টর এবারে ডক্টর জে কে দেববর্মা মহোদয়কে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর জে এম ঘোষ মহোদয়কে। এরপর আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর এস এন চৌধুরী মহোদয়কে। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর জে এম ঘোষ মহোদয়কে। ডক্টর এস এন চৌধুরী মহোদয়কে এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। এরপর সম্বর্ধনা জ্ঞাপনের জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে। ডেন্টাল সার্জন ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে এরপর মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডেন্টাল সার্জন ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে। এরপর মঞ্চে এসে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব ডক্টর শাহেদ মোতেহাম আলী মহোদয়কে। এরপর সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য অনুরোধ করব ডক্টর নির্মল দেবনাথ মহোদয়কে। আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর নির্মল দেবনাথ মহোদয়কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব।
এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ করব ডক্টর শহীদ মোয়াজ্জম আলী মহোদয়কে। এরপর আমরা সংবর্ধনা জ্ঞাপন করব ডক্টর সবিতা পাল মহোদয়াকে, আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর সবিতা পাল মহোদয়াকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। এরপর হোমিওপ্যাথি ডাক্তার গৌর হরিপাল মহোদয়কে সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব হোমিওপ্যাথি ডাক্তার গৌর হরিপাল মহোদয়কে। এরপর সম্বর্ধনা গ্রহণ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব ডাক্তার অরুণ কুমার দেবনাথ মহোদয়কে। এবারে সম্বর্ধনা জ্ঞাপন করব ডাক্তার অরুণ কুমার দেবনাথ মহোদয়কে। এরপর আমরা একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিলেকশন এই বিভাগে অনবদ্য অবদানের স্বীকৃতি রেখেছেন যে চিকিৎসকরা, তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। টিএমসি অ্যান্ড ডক্টর বার্থ টেকনিক টিচিং হসপিটালে চিকিৎসক প্রফেসর অ্যান্ড এইচওডি ডিপার্টমেন্ট অফ সার্জারি প্রফেসর ডক্টর অজয় সাহা মহোদয়কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। একাডেমিক বিভাগে তিনি আমাদের পথ প্রদর্শক, সেবার জন্য আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে প্রফেসর ডক্টর অজয় সাহা মহোদয়কে। এরপর অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব এসডিএমও করব ডক্টর ধনমণি ত্রিপুরা মহোদয়কে। এসডিএমও করব অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অনবদ্য অবদানের জন্য আজ শংসাপত্র এবং সম্বর্ধনা গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছ থেকে। সবার কাছ থেকে জোরে করতালি আশা করছেন। অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে এবারে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ মহোদয়কে, সিএমও ঊনকোটি। ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার সিএমও ঊনকোটি, কৈলাসহর, ত্রিপুরা, ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ। এবারে ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসে বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করবেন ডক্টর মিলন ভক্ত জমাতিয়া, এমওআইসি, নতুন বাজার, সিএসসি। এরপর ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসে বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ডক্টর চিরঞ্জিত দেব মহোদয়কে, এমও, আনন্দবাজার, সিএসসি। নর্থ ত্রিপুরা থেকে যদি কেউ এসে থাকেন তাহলে আনন্দবাজার সিএসসি এমও ডক্টর চিরঞ্জিত দেবের হয়ে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব। এবারে
মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। এবারে বেস্ট ডিস্ট্রিক্ট টু বি অ্যাওয়ার্ডেড ফর ব্লাড ডোনেশন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যখন আমাদের বিভিন্ন হাসপাতালে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল, তখন আহ্বান রেখেছিলেন সবাইকে স্বেচ্ছায় রক্তদানে। সেখানে বিশেষ অবদান রেখেছে যারা, তাদের আমরা শংসাপত্র দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে সিএমও যাদেরকে আমরা ঘোষণা করব, তার সিএমওকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। সিএমও সাউথ ডিস্ট্রিক্ট প্রথম হয়েছে ব্লাড ডোনেশনে, প্রথম হয়েছে CMO South District. CMO along with the member of the ATGDA কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। স্বেচ্ছায় রক্তদানে প্রথম স্থান দখল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের আহ্বানে স্বেচ্ছা রক্তদানে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে একেবারে প্রথম সাউথ ডিস্ট্রিক্ট। ডাক্তার দিলীপ দাস মহোদয়কে অনুরোধ করব ওনার হাতে শংসাপত্র তুলে দেবার জন্য এবং সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য। সিএমও সাউথ ডিস্ট্রিক্ট। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে গোমতী ডিস্ট্রিক্ট। সিএমও এবং এটিটিডিএ সদস্যদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। গোমতী ডিস্ট্রিক্ট ব্লাড ডোনেশনে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। এরপর তৃতীয় স্থানে রয়েছে নর্থ ডিস্ট্রিক্ট। স্বেচ্ছা রক্তদানে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে গোমতী ডিস্ট্রিক্ট, শংসাপত্র এবং সম্বর্ধনা গ্রহণ করছে। এবারে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব নর্থ ডিস্ট্রিক্টে সিএমও এবং এটিজিডিএ সদস্যদের মঞ্চে চলে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র চিকিৎসা স্বাস্থ্য নয়, নার্সিং সেবাতেও যারা বিশেষ কৃতিত্ব অর্জন করেছে তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই আজ এই অনুষ্ঠানে। রিটায়ার্ড নার্সিং অফিসার চপলা দেব রায়কে আজ আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। সম্বর্ধনা জ্ঞাপন করবেন ডাক্তার অশোক সিনহা মহোদয়। তিনি 1982 সাল থেকে 2016 সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে তার কর্ম রেখে আছেন এবং তাতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন চপলা দেব রায়। ওনাকে এবারে সম্বর্ধনা জ্ঞাপন করছেন ডাক্তার অশোক সিনহা মহোদয়। এবারে নার্সিং অফিসার উত্তর ত্রিপুরার হয়ে সন্দীপ বিশ্বাস পুরস্কার গ্রহণ করবে। উত্তর ত্রিপুরার একজন নার্সিং অফিসার, তিনি বর্তমানে রাজভবন ক্লিনিকে রয়েছেন। ওনার কর্মজীবনে দারুণ স্বীকৃতি রেখেছেন, তার জন্যে আজ আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করে নিজেরাও ধন্য হতে চাই। উত্তর ত্রিপুরার হয়ে সম্বর্ধনা নিচ্ছেন সন্দীপ বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্যে বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে।
ডক্টরস ডে উপলক্ষে আজকের যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত আছে ডক্টর অশোক সিনহা, অনারেবল ভাইস চেয়ারম্যান, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগ ত্রিপুরা, ডক্টর দিলীপ দাস, প্রাক্তন বিধায়ক এবং কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট। মঞ্চে আসীন আছেন ডক্টর দেবাশিস বাসু, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, শ্রী সুভাষিস দাস, এডিশনাল সেক্রেটারি হেলথ অ্যান্ড এমডি NHM গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডক্টর সুভাষিস দেববর্মা, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, প্রফেসর ডক্টর HP Sharma, Director Medical Education, Government of Tripura, Dr. Supriya Mollik, in charge, Director of Family Welfare and Preventive Medicine, Dr. Pradeep Kumar Debarma, Joint Director, Health Services, Government of Tripura, Organizing Secretary, এই ডক্টরদের উপলক্ষে আমার সামনে উপস্থিত আছেন রিনাউন্ড ডক্টর, সিনিয়র এবং জুনিয়র এবং ফ্যাকাল্টি মেম্বার্স, AJMC এবং আমাদের TMC, তাছাড়া এখানে যারা স্টুডেন্টরা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই ডক্টরস ডে উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে ডিটেলস আলোচনা হয়েছে ভারতরত্ন সম্পর্কে এবং আমার এখানে আর বেশি কিছু আলোচনার নাই, তবু আমার কিছু বলতে হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সিঙ্গির বিলে একটা ঘটনা হয়েছিল। এখানে একজন ডাক্তারবাবু আছেন, উনি আমাকে রাত্রি তখন কিন্তু প্রায় 10:30 বা এরকমই হবে, ফোন করেছেন উনি আমাকে যে এরকম ডাক্তারের উপর আক্রমণ হয়েছে এবং তাকে সাংঘাতিকভাবে মারধর করা হচ্ছে। সাথে সাথে আমি ফোন করলাম এসপিকে, ডিজিকেও ফোন করলাম। কি কারণে মারলো সেটা ইম্পর্টেন্ট না, এই ধরনের যে অসভ্যতামি আমি বলবো বা গুন্ডামি ডাক্তারদের উপর কোনো অবস্থায় সরকার বরদাস্ত করে না। সাথে সাথে বললাম অ্যারেস্ট করতে, এবং অ্যারেস্ট হয়েছে। আমাদের জেলা খবর এসেছে 3 জনের মতো অ্যারেস্ট হয়েছে। পরদিন আমাদের সেক্রেটারি সাহেবও গেছেন, ওনার সাথে আরেকজন গেছেন, দুজনে ওখানে দেখেন। ওনাদের বলেছি ওখানে যান, দেখুন দেখুন ঘটনা তো হয়ে যায়। আমি সব জায়গায় বলি যে এই পৃথিবীতে আসার সময় ডাক্তারদের সার্টিফিকেট লাগে, আর মরবার পরেও ডাক্তারের সার্টিফিকেট ছাড়া শ্মশানেও তোমার স্থান হবে না। কেন ডাক্তারদের উপর তোমাদের আক্রমণ? তো সেই জায়গায় এখনো এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি বলি মাঝে মাঝে, অ্যাওয়ারনেস মানুষ ভুলে যায় অনেক সময়। ঠিক আছে, তাদের স্বজনকে হারিয়েছে, কোন একটা বিশেষ কারণে উত্তেজিত হয়েছে, আগে তো আরো বেশি হতো আমার যতটুকু মনে হয়। আমরা এর আগে অনেক ইতিহাস আছে, কিন্তু ঘটনা ঘটবার পর কোনো অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে সেটা কিন্তু আমি এসিওর করতে পারি। এবং বিশেষ করে আমাদের যারা এই প্রফেশনে আছে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আজকে ভারতরত্ন ডাক্তার বিধান রায়ের জন্ম এবং মৃত্যুদিন আমরা পালন করছি। পাশাপাশি আমাদের দেখতে হবে যে এই গত 1 বছর পর আবার পালন করছে, এবং এই 3 বছরে আমরা কি কি করলাম নিজেরা ডাক্তার হিসেবে, আমি 1 বছরে কি কি কাজ করলাম সেটাও আজকের দিনে কিন্তু আমাদের ভাবা উচিত। সারাদিন কাজ করেন ডাক্তারবাবুরা, সারাদিন কাজ করেন, কোনো এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা পরিবেশের প্রয়োজন ডাক্তারবাবুদের কাজ করার জন্য। সেইভাবে এই সরকার যায়, সমস্ত হসপিটালে যাচ্ছি আমরা সবাই, গিয়ে দেখছি কোথায় কোথায় খামতি আছে। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন বাজেটে 10% আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের খরচ, এবার আরো অনেক হয়তো বাড়বে। তো
তো সেইভাবে আমরা স্বাস্থ্যক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না। এবং আমরা সবাই বলি যে ভগবান আমাদের তৈরি করেছেন, কিন্তু ডাক্তারবাবুরা এই যে তৈরি করাকে তাদেরকে সেভ করার জন্য ডাক্তারবাবুরা, ভগবান তৈরি করেন কিন্তু ডাক্তারবাবুরা আমাদের সেভ রাখেন। এটা অনেকে বুঝে না অনেক সময়। এখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, এই গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তর কি কি করেছে, NHM এর তরফ থেকে কি কি করা হয়েছে ডাক্তারবাবুদের জন্য, বা এলাইট যারা অন্যান্য যারা সংগঠনের যারা আছেন এখানে উপস্থিত আছেন তাদের অলরেডি জানেন বিষয়গুলো। কিন্তু এখানে দেখুন আমাদের আগে স্পেশালিস্টের কোনো আমাদের হেলথ সার্ভিস রুটে সেটা ছিল না, সেটা আমরা করেছি। এর মধ্যে অনেকের মন খারাপ যে যারা প্রথমে আমরা ক্লিনিক্যাল যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে আমরা স্পেশালিস্ট হিসাবে আমরা প্রথমে ঘোষণা দিয়েছি। আমি বললাম সেক্রেটারি সাহেবকে যে না, যারা পোস্ট গ্রাজুয়েশন করেছে অন্য সাবজেক্টও, সেটা মাইক্রোবায়োলজিতেও হোক বা অন্য প্যাথোলজিতেও হোক, মানে যেখানে নন ক্লিনিক্যাল সেখানেও তাদেরকেও দিতে হবে। সেভাবে আমরা করেছি, সরকার ওনার ইয়েতে করেছি আমরা। কিন্তু দেখা গেল যে আমাদের যখন আমরা ঘোষণা দিলাম যে 6 বছরের পরে তবেই আমরা এনওসি দেব, বুঝতে হবে কেন আমরা এই ব্যবস্থাটা করলাম। মাত্র 6 মাস চাকরি করে সবাই এনওসি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে চলে গেল। এতে করে আমরা 31% আমাদের ডাক্তারবাবুরা এখন বাইরে। তো এই যে একটা রেস্ট্রিকশনের মধ্যে 10% মাত্র আমরা দিতে পারি, আমাদের রিজার্ভ থাকে, 31% হয়েছে। ডক্টরদের শর্টেজ বহু জায়গা থেকে আমাদের আসে যে আমার এখানে এই ডাক্তার লাগবে, এখানে ডাক্তার নেই, PhD ওপেন হয়েছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। তো এর জন্য এই রেস্ট্রিকশনটা আনা হয়েছে, যে এটা আগেই ছিল, সেটাকে রিভাইভ করা হয়েছে। এর মধ্যে আমরা চিন্তা ভাবনা করছি যে এটাকে কিছু মডিফাই করা যায় কিনা, চিন্তা ভাবনা আছে। তো মন খারাপের বিষয় না, এবং যাদের বেশি মন খারাপ হয়েছে ওই যাদের বললাম নন ক্লিনিক্যাল যাদেরকে আমরা দিয়েছি তাদের মধ্যে অনেক ধরনের হোয়াটসঅ্যাপে আমি দেখেছি, অনেক ধরনের ওরা কথাবার্তা লিখেছেন। তো ডাক্তার হিসাবে আমার মনে হয় এই কাজটা না করলেই ভালো হয়। আমরা নিশ্চয়ই এটা করবো আমরা, যাতে করে একটা সাম্যতা রেখে আমরা এই কাজ মানে যাদের এনওসি দেওয়া সেটা আমরা করবো। অনেক কিছু হয়, হওয়ার পরে আবার চিন্তা হয় যে কিভাবে করলে ভালো হবে, সে বিষয়ে আমরা নিশ্চয়ই আমরা চিন্তা করি। সরকার সবসময় মানুষের যাতে ভালো হয় সেইভাবে আমরা চিন্তা ভাবনা করি। আজকের ওনার এই জন্মদিন এবং মৃত্যুদিনে যেটা আমাদের ডক্টর দিলীপ দাস, ডক্টর অশোক সিনহা বলেছেন যে আমরাই আমাদের যে ডক্টরস ডে আমরা পালন করি, এটা ঠিকই সত্যি এটা, কিন্তু আমরা আমাদের জন্মদিনে তো পালন করি নিজেদের, অন্যরা তো পালন করে না। তো করতে হবে, এটা অনেকদিন ধরে চলে আসছে। সেটা আমার জন্মদিন কে পালন করবে, আমাকে রেখেই জন্মদিন পালন করে। এখন আজকাল অবশ্য বাইরে আমাকে ফটো দিয়েও অনেকে সামনে রেখে জন্মদিন পালন করে, এটা করতে হবে। আর একটা সুবিধা হয়ে গেছে যে নিজে যেহেতু ডক্টর, তো যারা এখানে ডাক্তারবাবুরা আছেন তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ কন্ডিশন আছে। কোন একটা বিষয় বলে আপনারা অনেকটা ফিল করেন। আমি বিভিন্ন সময় আপনাদের সাথে বিভিন্ন আপনাদের কনফারেন্সে আমি এসেছি যে আমাদের একজন গার্জিয়ান আছে যিনি আমাদের কথা বুঝবেন, গেলেই সুবিধা হবে। সেটা কিন্তু অনেক ইজ অফ বিজনেস যেটা বলি, ইজ অফ গোয়িং হয়ে গেছে। যখন তখন আপনারা চলে আসেন, আমার দরজাও খোলা থাকে, কোনো অসুবিধা হয় না। তো সেটা আমরা করছি। ডক্টর হওয়ার সুবাদে একটা সুবিধা হয়ে গেছে, আমি যখন ভোটের জন্য যখন আমি ডোর টু ডোর করলাম, সেখানে গিয়ে অনেকে বলছেন যে আরে আপনি তো আমার ঠাকুমার চিকিৎসা করেছেন,
আমার চিকিৎসা করেছেন, আমার মেয়ের চিকিৎসা করেছেন, ওই যে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম। কিন্তু এই যে সেবা মনোভাব, ডাক্তারদের একটা সেবা মনোভাব, এটা ভিতর থেকে একটা আলাদা, যেটা দিলীপবাবু বলার চেষ্টা করেছেন, সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ কন্ডিশন আমরা পেয়েছি। এতে করে পেয়েছিস দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, যখন আমরা ঘরে ঘরে গেছি, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে উনি ডাক্তারবাবু এসছেন, ওনার জন্য একটা আলাদা বাড়তি একটা, ওই যে আমাদের থাকে না 100-র মধ্যে যারা কোভিডের সময় যারা কাজ করেছে তাদের জন্য 10 মার্ক, তো 10 মার্ক আমিও যখন যাদের বাড়িতে আমি গেছি সেখানে আমি 10 মার্ক পেয়ে গেছি, এতে করে পাস করে গেলাম আর কি। আমাদের ডক্টরদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এখানে ত্রিপুরাতে 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, কিন্তু বলতে আমি দ্বিধা করবো না, আমি এই কারণে ডক্টরকে যে সম্মান, এখানে কে ডক্টর, কে ইঞ্জিনিয়ার, কে আইএস অফিসার, দিস ইজ নট ইম্পর্টেন্ট, ছিল আমার লোক কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। ভালো মানুষের সংজ্ঞা কিন্তু একটা ওদের কাছে অন্যরকম ছিল, তুমি ভালো মানুষ হতে হবে, বলতো ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না, কিন্তু ভালো মানুষ হতে হবে। তো আমার এক বন্ধু জিজ্ঞেস করছিলেন ভালো মানুষের সংজ্ঞাটা কি, বলে ওনাদের লোক হলেই ভালো মানুষ। এর থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা সেটা বলছি না যে আমাদের লোক হতে হবে, ডাক্তারবাবুরা ডাক্তারের কাজ করবে, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারের কাজ করবে, আমার দলের হতে হবে বা আমার কথা মতো শুনতে হবে, সেটা খুব বাঞ্ছনীয় না। কাজের লোক হলে সবসময় সব জায়গার মধ্যে সমাদৃত, সবাই সম্মান করে। আজকে যার জন্মদিন এবং মৃত্যুদিন আমরা পালন করছি, একমাত্র ওনার যে ধর্ম ছিল অর্থাৎ কর্মেই কিন্তু ওনার পরিচয় আমরা পেয়েছি। একাধারে উনি রাজনীতিবিদ ছিলেন, এক দেশের জন্য উনি গান্ধীজির আহ্বানে উনি সত্যাগ্রহতে উনি যোগদান করেছিলেন, ফিলোসফিস্ট ছিলেন, সুচিন্তক ছিলেন, যেটা বলা হয়েছে যে কলকাতার আধুনিক যে ওয়েস্ট বেঙ্গলের রূপকার ওনাকে নাম দেব, ওনার কর্মের কারণে এটা পরিচয়। এবং ডাক্তারদের মধ্যে একটা ভিতরে, হৃদয়ের ভিতরে যে একটা বিশেষ স্থান আছে, সেটাকে একটা প্ল্যাটফর্ম পেলে কিন্তু সেটা প্রকাশ পায়। এবং সেটা আমরা এই ধরনের গুণীজনদের সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন বোঝা যায়। মাঝে মাঝে আমরা এদিক সেদিক হওয়ার চেষ্টা করি যে ডাক্তারবাবুদের নিজেদেরও তার চলন বলন, আমরা জানি ইরিটেট হয়, কাজের চাপে অনেক সময় ইরিটেট আমরা হয়ে যাই। ওপিডিতে যখন আসে এত পেশেন্টের লোড থাকে, আমরা চেষ্টা করছি পেশেন্ট লোড কি করে কমানো যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে যাতে স্টেট হসপিটালের যেসব ফেসিলিটিস গুলো আছে সেগুলো যদি ডিস্ট্রিক্ট লেভেলে করা যায় তাহলে ন্যাচারালি এখানে অনেকটা কম হবে। ডিস্ট্রিক্টে হলে সমস্ত জায়গা থেকে, সমস্ত ডিস্ট্রিক্টের সাব ডিভিশন লেভেল থেকে সেখানে সেই পরিষেবা দেওয়া যাবে। আমরা চেষ্টা করছি এবং আধুনিক চিকিৎসার যা যা দরকার, আমি বহু জায়গায় পিএইচডি ওপেন করতে গেছি, সেখানে আমি দেখেছি আমরা কোনোদিন ভাবিনি এত সুন্দর পরিষেবা ওখানে, ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দর। আমরা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার চাইছেন যে হেলথ নিয়ে আমাদের কোনো রকম কম্প্রোমাইজ আমাদের হবে না। আদারওয়াইজ 5 লাখ টাকা করে যেটা উনি আয়ুষ্মান ভারত যেটা দিচ্ছেন, আমরা কোনোদিন ভাবতে পারিনি সেটা। এত বড় একটা প্রজেক্ট সারা পৃথিবীর মধ্যে নেই। আমরাও চেষ্টা করছি একটা আগামী দিনে আরো কিছু করার। হেলথ আমাদের প্রায়োরিটি এবং সেইভাবে আমরা কাজ করব। কিন্তু তার জন্য আমরাও আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এই সরকারের সাথে আপনারা সরকারের যে চিন্তা ভাবনা সাজেশন দিন, সেই সাজেশনগুলো আমরা নিশ্চয়ই নেব। যেটা আমি বললাম যে এনওসি নিয়ে অনেক হইচই হচ্ছে, আমি নিশ্চয়ই দেখবো এনওসির বিষয়টা। অনেক সময় অনেক জিনিস করতে হয়, কিন্তু করার পরে সেটাকে আবার দেখতে হবে এটা ঠিক কিনা। ইমপ্লিমেন্টেশন হওয়ার আগে যদি কোনো দেখা যায় যে, কারণ সবার সবসময় একই ব্রেন থেকে সব জিনিস বেরোয় না, যাদের জন্য তাদের যদি দেখা যেতে অসুবিধা হচ্ছে তাহলে নিশ্চয় আমরা এগুলো দেখব।
তো সবাই মিলে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ উচ্চতর আমরা বলছি, সেটা নিশ্চয়ই আমাদের করা সম্ভব হবে যদি সবাই মিলে আমরা কাজ করি এবং সত্যনিষ্ঠ যে বিষয়, আমি যে কাজটা আমাকে দিয়েছে সেই কাজটা যেন আমি ঠিকভাবে করি। আমার কেন চিন্তা করতে হবে যে আমার ডাক্তারবাবু ওপিডির মধ্যে ঠিক টাইমে আসবে কিনা, আমার ডাক্তারবাবু ওপিডি টাইম শেষ করে উনি ঠিক সময় বেরোচ্ছে কিনা, কেন আমার চিন্তা করতে হবে? মানে এক এক সময় আমরা যখন ওটিতে আমরা কাজ করতাম, মানে চিন্তা করুন একবার, ভাবুন তো যে ওটির ভিতরে যখন আমরা যাই, যখন পেশেন্টকে ইনটিউবেশন করার পর, অ্যানেস্থেসিয়া দেওয়ার পর যখন আমরা ছুরি কাতুরি নিয়ে আমরা নামি, এটা মন্দির থেকে কোনো অংশে কম নয়, মন্দির থেকে কোনো অংশে কম নয়। সমস্ত দায়িত্ব আপনার আমাদের যে পেশেন্টকে ভালো করা। মানুষ তাকিয়ে থাকে যে ডাক্তারবাবু, মানুষ সব বুঝে, কিন্তু এই ডাক্তারবাবু সমাজের ডাক্তারি করছে, কিন্তু তার বাইরেও সমাজের প্রতি তার কর্তব্য আছে কিনা, কিছু করছে কিনা, তার মধ্যে তার সেই ফিলিংস আছে কিনা। একবার মনে আছে টিএমসির মধ্যে একবার একটা ঘটনা হচ্ছিল, তো একজন বলছিলেন, এক ডাক্তারবাবু বলছিলেন, সামটাইমস ডক্টর শুড বি অ্যান অ্যাক্টর। মাঝে মাঝে ওপিডির মধ্যে বা ইমার্জেন্সিতে বসে আছেন, তো পেশেন্ট যখন আসে, একজন বলছিলেন, কিন্তু আমরা একটু অবজেকশন দিয়েছি, না এটা হয় না, ডক্টর শুড নট বি অ্যান অ্যাক্টর। তার কাজই হচ্ছে রুগীকে বাঁচানো। আমি মানে অ্যাক্টিং করে আমি দেখালাম যে আমি সাংঘাতিক এই পেশেন্টের প্রতি আমি সাংঘাতিক দরদ দিয়ে কাজ করছি, কিন্তু কাজের বেলায় অষ্টরম্বা, সেটা হয় না। কাজ করতে হবে, সেটা মানুষ বুঝে, অ্যাক্টিং করার প্রয়োজন হয়। আর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সাব ডিভিশনাল লেভেলে এইসব প্রেশারের কারণে সবসময় একটা রেফারের একটা চিন্তা হয়ে যায় যে আমি যদি কোনো রকমে রেফার করে দিই, আমি তো বেঁচে গেলাম। সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট থেকে এখানে, তাহলে কি হলো, তার যে এক্সপার্টাইজ সেটা কিন্তু আর ভালো হলো না, তার প্র্যাকটিস সে করতে পারলো না ভয়ে। এই যে ঘটনাটা ঘটলো, আমি একটা কথা বলছি, এরকম অনেক সময় এই ঘটনাগুলো হয়। একই জিনিস ত্রিপুরার মধ্যে অনেকে সামান্য কিছু একটা হলেই মানুষ বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা, অথচ এই অপারেশন এখানে হতেই পারে। আমার মনে আছে আমার একটা কি ন্যাশনাল কি একটা খেলা হচ্ছিল, ফাইনাল খেলা হচ্ছিল, আমার টেন্ডেগুলি রাপচার হয়েছিল। সবাই বলছে যেতে হবে তাড়াতাড়ি, কলকাতায় একদম অ্যাম্বুলেন্স রেডি আছে, কোনো না। আমি এখানেই করিয়েছি, আমি ভালোই আছি। ডক্টর রতীন দত্ত সাহেবের এই টেন্ডেগুলি রাপচার হয়েছিল কলকাতায়, ডক্টর ঘোষের মাধ্যমে আমার মনে আছে ওনার অপারেশন হয়েছিল। উইথ ডিউ রেসপেক্ট টু হিম, ওখানে দেখা গেল ওনার ইনফেকশন হয়ে পা মোটা হয়ে গেছে, আমার তো কিছু হয়নি, আমি তো ভালোই হচ্ছিল। তো ডাক্তারদের উপর বিশ্বাস অর্জন করার দায়িত্ব কিন্তু আমাদের, কারণ অনেক সময় আমরা অনেক সময় পালিয়ে চলে আসি। আমার মনে আছে এখানে একজন সার্জন সম্পর্কে এরকমও বলা আছে, এখানে আমি নাম বলবো না, যে উনি দেখে সার্জারি করে, দূর থেকে দেখে সার্জারি করে, অথচ ভালো সার্জারি, কিন্তু অথচ প্রমোশনও পেয়ে যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এখন প্রফেসর হয়েছে কিনা আমি জানি না, কিন্তু দেখে সার্জারি। তো এটাই একটা দিক, আমি কামও করলাম না আর সমস্যাও হলো না। আর কাজ করলেই সমস্যা হবে। যদি আমি কাজ করি, অপারেশন করি, তবেই তো তার বিভিন্ন কমপ্লিকেশন হবে। তো এই ধরনেরও আছে অনেক জায়গায়। আর নিজের ব্যবসাটার দিকে খুব ভালো নজর থাকবে। এই জায়গাটার থেকে যদি একবার চিন্তা যদি আমরা করি যে না, আমরা একটু চিন্তা করি, যদি এখানে বলা হচ্ছে আগে মাত্র 200 টাকা দিয়ে পড়াশোনা করেছেন ডক্টর দিলীপ দাস মহোদয় এখনকার তুলনায়, তাহলে ওর যে এডুকেশন লোন বা ইত্যাদি নিয়ে যদি 1 কোটি টাকা খরচা হয়, কিন্তু যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি 1 কোটি টাকা আমি নিচ্ছি, কিন্তু এর অর্থই না যে 1 কোটির পরিবর্তে আমার 2 কোটি নিতে হবে। এটা একটা নোবেল প্রফেশন। যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি এই প্রফেশনে যাবো কিনা। রোজগারের জন্য গেলে অনেক দোকান আছে, সেই দোকানে বসলে আরো ভালো রোজগার করা যায়, কন্ট্রাক্টারি করলেও ভালো রোজগার করা যায়। রোজগারই যদি ইম্পর্টেন্ট হয়, ইনভেস্টমেন্ট করলে ভালো ভালো ইন্ডাস্ট্রিও করতে পারে, কিন্তু ডাক্তারি করতে গেলে ওই মাথার থেকে এটা সরিয়ে আনতে হবে। অনেক ডাক্তারবাবু আছে, পেশেন্ট অনেক রুগী গেছে, পয়সাও নেন,
গরিব মানুষ, তাদের পয়সা নেয় না, আছে এরকম অনেকেরই আছে। কিন্তু এর জন্য আমি দিতেই হবে এই যে বিষয়টা, যেমন না আমার পয়সা দিয়েই যেতে হবে, এই যে মানসিকতা, তার থেকে যদি আমরা না বেরোই তাহলে কোনো অবস্থায় সমাজও কিন্তু অ্যাকসেপ্ট করবে না। একটা ঘটনা যখন ঘটে, ডাক্তারবাবুকে অ্যাসাল্ট করলো, যখন এই বিষয়ে কেন, তখন দেখা যায় ওই ডাক্তারবাবু সম্পর্কে নানা রকম খবর এখানে আসে। কেন সেটা হবে? আমি যদি কাজই করে থাকি, সবসময় যদি এইভাবে কাজ করি, ডাক্তারবাবু নিজেও এখানে আছেন, পাশাপাশি আবার অন্য জিনিস, আমি একটা প্যারালাল, আমার মনে আছে একটা রোল সার্ভিসে একটা রোল হসপিটাল আমি ছিলাম, একজন আমাদের যে খুব সম্ভব এসডিএমও ছিল বা এমআইসি ছিল, তাকে দেখলাম প্যারালাল একটা হসপিটাল ছিল, এক তো হসপিটালেও কাজ হচ্ছে আরেকজন, আর প্যারালাল ওর কোয়ার্টারে কাজ হচ্ছে, আর সময় নেই। গেলাম, কেমন আছেন, ভালো আছেন, কারণ প্রতিটা লেখায় দেখেন যার হাত থেকে আছে ড্রয়ারে ঢুকাচ্ছে। মানে মানে কি বলবো, আর এই চিত্র আমরা দেখেছি। তো এর থেকে আমাদের সমাজের প্রতি দায়িত্ব আমাদের অনেক বেশি। আরেকটা বিষয় আমি না বললে নাই হয়, আমরা এমবিবিএস পাস করেছি, বিডিএস পাস করেছি, যেই পাস করেছি, আমি জানি না, মেবি রং, এই যে ডক্টরেট নিয়ে সব কথাবার্তা হয়েছে একটু আগে, আমাদের কোনো জায়গার মধ্যে ডক্টর শব্দ কিন্তু আমার সার্টিফিকেটে লেখা থাকে। আমি জানি না হাউ উই রাইট, আমাকে দেখাক, আমার এটার প্রয়োজন আছে, আমি এখন কিন্তু ক্লারিফিকেশন আমার কাছে। এমবিবিএস করার পর বা বিডিএস করার পর যখন সার্টিফিকেট আমরা দেখি বা অন্য যেসব ব্রাঞ্চে আছে, কোথাও কিন্তু ডক্টরের মুখ লেখা না সার্টিফিকেটে। তা আপনি কোথাও থেকে ডক্টরটা লিখছেন? এই প্রশ্নটা রইল আজকে এই ডক্টর ডেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আজকের এই দিনে শুভেচ্ছা জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে আমাদের মার্গদর্শন করবার জন্য। এবারে উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাটে ঊনকোটি কুমারঘাটে ফিরা রথযাত্রার দিন যে অভাবনীয়, অবিশ্বাস্য ঘটনা ঘটল, তার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে আমাদের পার্টির দুজন কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী এবং কমরেড নারায়ণ কর, তাদের সাথে আমিও ছিলাম, আমরা কুমারঘাটে গিয়েছিলাম সমস্ত বিষয়টা বুঝবার জন্য, কি করে এই ঘটনা ঘটতে পারল। তার আগের দিন 29 তারিখ আমাদের পার্টির সিপিআইএম এর 5 জন বিধায়ক, তারাও কুমারঘাটে গিয়েছিলেন। তাদের মধ্যে ইসলাম উদ্দিন ছিলেন, শৈলেন্দ্র দেবনাথ ছিলেন, দীপঙ্কর সেন বিলোনিয়ার এমএলএ, আমাদের এখানে নয়ন সরকার, আর সুদীপ, তারাও ছিলেন। তাদের সাথে উত্তর জেলা এবং ঊনকোটি জেলার আমাদের যারা নেতৃত্ব এবং বিশেষ করে কুমারঘাট মহকুমার যে পার্টি নেতৃত্ব তারা সঙ্গে ছিলেন। কালকে যে আমরা গেলাম, আমাদের সাথেও ঊনকোটি জেলার পার্টি সম্পাদক, কুমারঘাট মহকুমার পার্টি সম্পাদক, আমাদের রাজ্য কমিটির সদস্য ওখানে যিনি কাজ করেন, প্রাক্তন বিধায়ক, তারাও আমাদের সাথে ছিলেন। আমরা বেলা 2টো থেকে এই গোটা ঘটনাটি
সম্পর্কে আমাদের মতো করে জানবার উদ্যোগ আমরা গ্রহণ করি। তাতে প্রথম আমরা যাই যে রথটিকে ভিত্তি করে এই ঘটনাটা ঘটল। আমরা শুনলাম যে রথটি থানার কাছে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানে যাই, তারপরে আমরা কুমারঘাট থানায় আমরা যাই, তারপর কার্যকারণেই আমরা বিদ্যুৎ দপ্তরে যাই, তারপর যেখানটাতে ঘটনা ঘটেছে প্লেস অফ অকারেন্স সেই জায়গাটাতে আমরা যাই, সেখান থেকে আমরা পূর্ত দপ্তরে যাই, সেখান থেকে আমরা যাই ইস্কন মন্দিরে, যারা মূলত এই রথযাত্রার অনুষ্ঠানটির আয়োজক। সেখান থেকে আমরা যাই কুমারঘাট মহকুমা হাসপাতালে। তারপর যারা মারা গেলেন এই ঘটনায় তাদের বাড়িগুলিতে আমরা একে একে যাই। সেখান থেকে আমরা মহকুমা শাসক কুমারঘাট মহকুমার তার অফিস আমরা যাই, এবং এই কাজগুলো করতে আমাদের 5টা বেজে যায়। তারপর 5:30টায় আমরা ওখান থেকে রওনা হই। সর্বশেষে আমরা জিবি হাসপাতালে আসি। আমরা সম্ভবত 9:30 বা 9:40 জিবি হাসপাতালে এসে আমরা পৌঁছি। সংক্ষেপে বলছি, এই যে 8টা-9টা জায়গায় আমরা কুমারঘাটে ঘুরলাম, তাতে প্রথমত আমি যেটা বলবো, আমাদের 3জনেরই অবজারভেশন হচ্ছে এটা, কুমারঘাটটাকে মনে হয়েছে একটা নৈশব্দের নগরী। কোনো কথা নাই, বার্তা নাই, চুপচাপ, দোকানে লোক নাই, ক্রেতা নাই, কেমন না স্থানীয় যে ভেহিকুলার ট্রাফিক, এগুলোর উপস্থিতিও আমরা দেখলাম খুবই নগণ্য। এবং এতে যেটা মনে হচ্ছে যে তারা বুঝেই উঠতে পারছেন না এখন যে কি ঘটে গেল, কি করে ঘটলো, এবং এর মধ্যে যেটা চাপা ক্ষোভ, অসন্তোষ জমা হয়ে আছে, এবং যে কোনো সময় তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। কারণ ঝড়ের আগে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়, আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করলাম। কারণ প্রকৃত অর্থে নগর যে এলাকাটা, এই এলাকাটার মধ্যেই তো সমস্ত ঘটনাগুলো ঘটেছে। হলো আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, অর্থাৎ রেল স্টেশন থেকে বেরিয়ে আসলে পরে ওখান থেকে আরম্ভ করে একেবারে আপনার পূর্ত দপ্তরের যে মূল অফিস সেখান পর্যন্ত সবটা ঘুরলে পরে এটা নগর এলাকায় পড়ে। এটা আমি প্রাথমিক বললাম। আমরা রথটা দেখলাম এবং সেখানে পুলিশ বন্ধু ছিলেন। তাতে যেটা বলছেন যে যেদিন প্রথম যাত্রা হয় সেদিন মানে উঁচুটা, হাইটটা এত বেশি ছিল না। ফেরা যাত্রার সময় এটার হাইটটা বাড়ে, সম্ভবত উপর একটা পিতলের কলসি টলসি বসায়, তার উপর একটা স্টিক দেয়, এবং স্টিকটা সম্ভবত লোহা অথবা স্টিলের হবে, তার উপর একটা পতাকা ইত্যাদি। আমরা যখন ঘুরে দেখছিলাম এই রথটা, তাতে দেখে বোঝা গেল এটা বড়সড় কোনো গাড়ির চেসিসের উপর এই রথটা তৈরি করা হয়েছে। অর্থাৎ চেসিসটা নিয়েই রথ। কারণ নিচে আমরা দেখলাম বড় গাড়ির, ট্রাক গাড়ি বা বাস গাড়ির যে চাকা, সেই চাকার উপর এটা দাঁড়িয়ে আছে। সামনের দিকটা আমরা দেখলাম একটা স্টিয়ারিং আছে। তাতে আমাদের প্রথম সন্দেহ হলো তাহলে বোধহয় ইঞ্জিন চলছিল গাড়িটার, রথের। আর পেছন দিকটা যেটা যেটা জনগণের দিকে মুখ করা, সেই জায়গাটা দেখলাম ওখানে একটা পুলির মতো আছে, তাতে তার জড়ানো আছে, এবং এটাকে ঘোরাবার জন্য এটা হাতে ধরার একটা বিষয় আছে। জিজ্ঞেস করলাম যে এটা কি, তাতে ওখানে 1-2 জন ছিলেন পুলিশ বন্ধুটি সহ বললেন এটা একটা ব্যবস্থা, ওই যে পতাকা ইত্যাদি উপরে তুলেছে, এটা ঘুরিয়ে উপরেও তোলা যায়, প্রয়োজন এটাকে নিচেও নামানো যায়।
এটা তাদের মতো তাদের ব্যাখ্যা। আমরা এই নিয়ে কোনো রকম মন্তব্য করিনি, সবটা দেখে তারপরে আমরা সঙ্গেই থানাতে আমরা গেলাম। এখন পুলিশ থানায় গিয়ে আমরা দেখলাম ওখানকার যিনি থানার দারোগা বাবু এবং তারপর আরেকজন সিনিয়র এসডিপিও, তারা দুজন ছিলেন। তো তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, আপনাদের কাছে তারা পারমিশন চেয়েছিল কিনা, বা আপনারা যদি পারমিশন দিয়ে থাকেন কি কি পারমিশন আপনারা দিয়েছেন, কোনো বিষয়ে আপনাদের কোনো আপত্তি ইত্যাদি ছিল কিনা। তাতে তারা যেটা বললেন, আমরা দুটো বিষয়ের পারমিশন দিয়েছি। একটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে রথটা আসবে, যে রাস্তা দিয়ে রথটা ফিরে যাবে, আর দ্বিতীয় হচ্ছে মাইক যে তারা ব্যবহার করবেন সে মাইকের পারমিশন, অন্য কোনো পারমিশন আমরা দেইনি। তখন জিজ্ঞেস করলাম, এই যে রথকে ভিত্তি করে ঘটনা ঘটলো, তার যে উচ্চতা ইত্যাদি সেগুলো সম্পর্কে বলে এগুলো তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা হচ্ছে পূর্ত দপ্তরের দায়িত্ব তারা বললেন। এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়েছিল কিনা এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না, বা বিদ্যুৎ দপ্তরও তাদেরকে এই উচ্চতা সম্পর্কে কিছু বলেছে কিনা এটা আমরা বলে উঠতে পারছি না। এই হচ্ছে পুলিশ দপ্তরের দুজন দায়িত্বশীল অফিসার বন্ধুর বক্তব্য। স্বাভাবিক, আমরা এটা শোনার পর সেখান থেকে বেরিয়ে প্রথম আমরা চলে যাই বিদ্যুৎ দপ্তরে। বিদ্যুৎ দপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার, তার সঙ্গে আমরা কথা বলতে যখন বসি তাকে জিজ্ঞেস করলাম, পুলিশ আমাদের একটা কথা বলেছেন যে আমরা প্রথম দিনের রথযাত্রার যে রাস্তা দিয়েছিলাম, রুট যেটা, রিটার্ন জার্নির দিনও এটাই রুট ছিল। যেখানে ঘটনা ঘটলো এই দিকটাতে রথ যাওয়ার কথা না, তাহলে তারা গেল কি করে? বলে আমাদের পুলিশ যখন তারা রুট চেঞ্জ করছে তখন তাদেরকে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে। বাধা মানে তো জবরদস্তি না, যারা আপনারা কি করছেন, এদিকে তো আপনাদের পারমিশন নেই, আপনারা এদিকে যাচ্ছেন কেন? তো সাধারণ পুলিশ কর্মী তাদের কথা যারা অর্গানাইজার তারা তেমন একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেননি। যদি গুরুত্ব দিতেনই তাহলে তো তারা ওইদিকে রথ নিয়ে যেতেন না। যাই হোক, তার পরবর্তী সময় আমরা যখন পাওয়ার ডিপার্টমেন্টে গেলাম, পাওয়ার ডিপার্টমেন্টের বন্ধুদের সঙ্গে যখন কথা হলো তখন বলল যে এই গোটা অনুষ্ঠানের জন্য আমাদের কাছে কোনো পারমিশন ইত্যাদি চাইনি, আমরা একটা চিঠি পেয়েছি। তখন চিঠিতে তারা কোন দিক দিয়ে রথ বেরোবে, কোন দিক দিয়ে রথ ফিরে যাবে, এই রুটটা তারা মেনশন করেছেন। তো এর ভিত্তিতে আমরা রথযাত্রার দিন এবং রথ যেদিন ফিরে গেল সেদিন সময় ইত্যাদি আমরাই উদ্যোগ নিয়ে জেনে নিয়ে এই জায়গাটাতে আমাদের যে পাওয়ার লাইন সেটা আমরা কানেকশনটাকে ডিসকানেক্ট করি। তখন আমরা তার কাছে জানতে চাইলাম চিঠিটা আছে কিনা, বলে হ্যাঁ আছে, কিন্তু ভদ্রলোক চট করে খুঁজতে গিয়ে পেলেন না। তো আমরা বললাম ঠিক আছে, আমরা তো আপনাকে বিব্রত করছি না। তাহলে এই ঘটনাটা ঘটলো যে, বলে যেই রাস্তাতে তারা গেলেন, যেখানে গিয়ে ঘটনা ঘটলো ওই রাস্তাটায় যাওয়ার কথা ছিল না। তাহলে ঘটনা ঘটলো কি করে? তখন ওই পুলিশের কাছ থেকে যেটা জেনে আসলাম, ওই ভদ্রলোকেরও প্রায় এরকমই বক্তব্য যে আমাদের তো পাওয়ার ডিপার্টমেন্টের কোনো লোক যাত্রার শুরুর দিনও তারা চায়নি, যেদিন তারা ফেরা যাত্রা করছেন সেদিনও তারা বলেনি যে আপনাদের লোক আমাদের সঙ্গে থাকলে ভালো হয়, কোনোদিনই তারা চায়নি। তো যাই হোক, আমরা তখন জিজ্ঞেস করছিলাম যে আমরা দেখুন ঘটনা ঘটে যাওয়ার পরদিন আগরতলার বিভিন্ন পত্রিকায় লক্ষ্য করেছি যে যে তারের সাথে এই আপনার রথের যে চূড়ার যে সংঘর্ষটা হয়, মানে এটার যে সংযোগ হয়, এই তারগুলি তো হাই টেনশন, বলে ইয়েস 33 kV। তো এটা নিচে, এটা এত নিচে থাকার কথা না, এটা আরো অনেক উপরে থাকার কথা। এটা কি ঠিক? বলে না, এটা মোটেই ঠিক না। এবং আজকেও আমাদের মানে রাজ্য স্তরের এক্সপার্টরা তারা এসেছেন, স্পটে গেছেন, তারা পরীক্ষা করে দেখেছেন এই 33 kV লাইন যেই হাইটে থাকার কথা সেই হাইটেই শুধু না, বরং তার চাইতে খানিকটা বেশি উচ্চতায় আমরা এই লাইনটা আমরা টেনেছি। এটা হচ্ছে এই ভদ্রলোকের জবানি। তো আমরা ওখান থেকে বেরিয়ে তখন তিনি বললেন যে যখন ঘটনা ঘটে গেল
তিনি অফিসে ছিলেন না, তিনি বোধহয় বাইরে বা দূরে কোথাও ছিলেন। তাকে যখন ইনফর্ম করা হলো যে সঙ্গে সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে 33 কেবি লাইনটা, এটার যেখান থেকে কন্ট্রোল করা হয়, হ্যাঁ, সেটা কুমারঘাটে না, এটা অন্য জায়গা থেকে। বলছে আমরা খবর পেলাম, তাদের সঙ্গে যোগাযোগ হলো, তারা ডিসকানেক্ট করলো, সময় তো চলে গেল এবং হাতছাড়া হলো সময়, তাতে যা ঘটনা তো ঘটেই গেল। মানে এই হচ্ছে মানে তাদের বক্তব্য। আমরা ওখান থেকে গেলাম প্লেস অফ অকারেন্সে, খুব বেশি দূর না, এটা মেইন ন্যাশনাল হাইওয়ের উপর। আমরা এদিক দিয়ে আসা যাওয়া করি সব সময়, পাশে টাউন হল, যেটা আমাদের গভর্নমেন্টের সময় আমরা জায়গা টাকা ঠিক করে কাজ শুরু করেছিলাম, তার পাশ দিয়ে। সেখানে যাওয়ার পর আমাদেরকে দেখানো হলো যে কোথায় এই কোন তারটাতে লেগেছে। আমাদের সঙ্গে কিছু সাংবাদিক বন্ধু ছিলেন, আগরতলা থেকে গেছেন, ওখানের লোকও ছিলেন, তারাই নিজেরা চিহ্নিত করলেন। আমরা লক্ষ্য করলাম যে উপরে যে তারের সঙ্গে এটার মানে সংস্পর্শে যাওয়ার পর ঘটনা ঘটলো, এটা যথেষ্ট হাইটে আছে, কেমন না। তারপরে আমরা তাকাবার চেষ্টা করলাম, তখন দেখা গেল পাশেই ড্রেনের উপরে একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তো তাকে ডাকলাম আমরা, তিনি নেমে আসলেন। আপনি কি ঘটনা দেখেছেন? বলে হ্যাঁ, আমি তো রথের দড়ি টেনেছি। বলে আপনি দড়ি টেনেছেন, আপনার তো কিছু হয়নি? বলে আমি তো দূরে ছিলাম, হয়তো পার্টিকুলারলি ওই সময়টাতে আমার হাতে হয়তো দড়ি ছিল না, থাকলে কি ঘটতো আমি জানি না। তার দোকান, এবং অনেক আগেই দোকানটা একটু অন্য জায়গায় ছিল, এখানটাতে দোকান এনেছেন। তারপরে আমি দেখলাম তার দোকানের পাশে কিছু বাড়ি আছে, সেখানে দুজন মহিলা, একজন বয়স্ক, একজন মাঝারি বয়সের, সঙ্গে একটা বাচ্চা মেয়ে। তাদেরকে ডাকলাম। মাঝারি বয়সের যে মহিলা, তিনি আমার মনে হয়েছে একটু ভয়টাও পেয়ে গেছেন, আড়ষ্টতায় ভুগছিলেন, তিনি নিজেকে একটু সরিয়ে নিলেন। তিনি হয়তো ভাবলেন কোন ঝামেলায় পড়ে যায়। বয়স্ক মহিলা দাঁড়িয়ে থাকলেন, কেমন, তাকে ডাকলাম, আমরা এগিয়ে গেলাম, তার সঙ্গে বাচ্চাটা আসলো, তাকে জিজ্ঞেস করলাম, তুমি তো জড়িয়ে ধরে আমাদের হাউ হাউ করে কাঁদছেন, যে কি ঘটে গেল। এবং বলছে আমিও তো ছিলাম, আমি যদি দূরে না থাকতাম, আমি যদি কোনো কারণে এই রথের দড়ি টানতাম, তাহলে আজকে তো আমাকে আপনারা পেতেন না। এই ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলছেন। তার সঙ্গে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা, মেয়েটা ক্লাস 4-এ পড়ে, হ্যাঁ, স্পেল বাউন্ড, কেমন না, বাড়ির জামা কাপড় পরে আছে, সে কিছু বলতেই পারছে না। বলছে না, এই ঘটনা তো আমরা দেখেছি, তাকে তো এর বেশি কিছু তখন বলার নেই। ওখান থেকে আমরা গেলাম পিডব্লিউডির কাছে। তো পিডব্লিউডির যিনি ভদ্রলোক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তার সাথে কথা হলো, এবং তিনি বললেন যে দেখুন, রথের মেলা হবে, রথ তৈরি হচ্ছে, আমরা তো লক্ষ্য করছি, কারণ আমাদের এদিক দিয়েই ইসকনের মানে যে মণ্ডপ, এটা ভেতরে, যদিও এটা যে তৈরি হচ্ছে আমরা লক্ষ্য রাখছিলাম, কিন্তু আমাদের কাছে কেউ কোনো পারমিশন, মতামত, পরামর্শ কিছু আমাদের কাছে চায়নি। যাই হোক, এখন ঘটনা যেদিন ঘটল, সেদিন তারা জনগণের মুখ থেকে শুনেছেন, তাদের কাছে খবর এসছে, শুনে তারা এখান থেকে নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে ঘটনাস্থলে ছুটে গেছেন, ঝাঁপিয়ে পড়েছেন রেস্কিউর কাজের জন্য। এখন তাকে আমরা জিজ্ঞেস করলাম, দেখুন পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ তো আমাদের বলল এই রথ ইত্যাদি এগুলোর পারমিশন ইত্যাদি দেওয়ার কথা আপনাদের। বলছে দেখুন, কোনো জনসভা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, পলিটিক্যাল পার্টি অথবা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে যদি আয়োজিত হয়, তাহলে আমাদের মতামত নিতে হয়, আমরা দেখে বলি যে মঞ্চটা কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটা জেনারেলি আমরা বলে থাকি, কিন্তু এই প্রশ্নে আমাদের কাছে কেউ আসলো না। তো আপনাদের কি মনে হয়েছে যে এটা তো একটা অস্বাভাবিক উচ্চতা মনে হয়েছে, এবং তার উপরে যে পতাকাটা যে দণ্ডতে লাগানো ছিল সেটা কাঠের না, এবং এটা মেটালের, এবং এটাই তো সবচেয়ে সমস্যাটা হয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম কত হাইট হবে, বলে এটা তো বলতে পারছি না। তখন বলছেন যে এটা আপনার বিদ্যুৎ দপ্তরের লোকরা বলতে পারবে। ওনার ওখানে বসে আমরা আবার ফোন করলাম বিদ্যুৎ দপ্তরের এই ভদ্রলোকের কাছে, তিনি বললেন যে এটার হাইট হচ্ছে 6.37 মিটার। এই হাইটে এটা আছে, তার মানে হচ্ছে রথের চূড়া 6.37 মিটারের চাইতেও বেশি। কিন্তু আমরা যখন রথটা দেখলাম তখন উপরটা তো নাই, ওটা তো ভাঙা পড়ে গেছে। এটা
হয় সরিয়ে ফেলেছে অথবা নাই, এটা আমরা দেখেছি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে তখন আমাদের মনে হলো আমাদের ইসকনের মন্দিরে যাওয়া দরকার, তাদের সঙ্গে কথা বলা দরকার। ওখান থেকে বেরিয়ে আমরা ইসকন মন্দিরে যাই। ইসকন মন্দিরে 3 জন লোক ছিলেন, তাতে যিনি প্রধান ব্যক্তি তার সঙ্গে কথা বলে জানলাম তিনি সম্ভবত পশ্চিমবাংলার বর্ধমানের কাছে কোথাও থাকতেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে লেখাপড়া জানা মানুষ। তিনি স্পেল বাউন্ড, কোনো কথা বলতে পারছেন না। এবং তাকে যখন জিজ্ঞেস করছি তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার সঙ্গে 2টো লোক দাঁড়িয়ে আছে। তাই বললাম, দেখুন আমরা তো আপনাদের কাছে জানতে এসেছি, আমাদের তো একটু বিষয়গুলো জানতে হবে, একটু আমাদের সাহায্য করুন। তখন আমাদের প্রথম প্রশ্ন ছিল, এই যে রথটা আপনারা তৈরি করলেন, এটার জন্য কি আপনাদের ইসকনের কোনো স্পেসিফিকেশন আছে? বলছে না, এরকম কোনো স্পেসিফিকেশন নেই। তাহলে এই রথটা আপনারা তৈরি করলেন কি করে? তাতে জবাব দিলেন, আগরতলার যে ইসকন রথ আছে এটা অনেক আগে থেকেই আগরতলায় চলছে, আমরা জানি, আমাদের সরকার থাকতে আমরা দেখেছি। তৈরি করতে সাহায্য করেছেন, তাকে যারা সহযোগিতা করেছেন তারা একাধিকবার আগরতলায় গেছেন। ইসকনের এই রথটি দেখে ফিরে এসে টাইম টু টাইম এটা অনেকটা তার আদলে রথযাত্রা তারা করেন। সব জায়গায় তাদের নির্দেশ গেছে একটা স্পেসিফিকেশন দিয়ে যে এখন থেকে এই স্পেসিফিকেশনের বাইরে, পারহ্যাপস ইনক্লুডিং হাই, রথ তৈরি করা যাবে না। এবং এটা ইসকনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত, পারমিশন না পর্যন্ত এই রথ নিয়ে রাস্তায় বেরোনো যাবে না, এটুকু বললেন। তারপরে বুঝা গেল এখন তাদেরকে আমরা এর বাইরে অন্য কোনো কথাবার্তা জিজ্ঞেস করে বিবৃত করার চেষ্টা করিনি। লক্ষ্য করলাম যে ভদ্রলোক একটু খুব নিজেই সেখানে অস্বাভাবিক অবস্থা তিনি ফিল করছেন, তার এক্সপ্রেশন। আমাদের যদিও তাদের মন্দির থেকে প্রসাদ খাওয়ার জন্য অনুরোধ করেছেন, আমরা হাত জোর করে বলেছি, দেখুন আজকে প্রসাদ খাওয়ার মতো অবস্থা নেই, আমরা আরো কয়েকটা জায়গায় যাব, পরে এসে আপনাদের সঙ্গে আবার কথা বলবো, দরকার হলে আপনাদের প্রসাদ আমরা খাবো, ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে আমরা সরাসরি হাসপাতালে যাই, মহকুমা হাসপাতালে। মহকুমা হাসপাতালে সেখানে যে ডাক্তার বন্ধুটি ছিলেন মহিলা, তিনি আমাদের মেডিকেল কলেজ থেকে সম্ভবত 3rd গ্রুপের তিনি পাশ করে ওখানে কাজ করছেন। তিনি বিবাহিতা, তার হাজব্যান্ড ব্যাংকে চাকরি করেন, তার বাড়ি মান্দায়, তার হাজব্যান্ডের বাড়ি খোয়াই, ঠিক আছে। তার কাছ থেকে জানলাম, তিনি বললেন 6 জন ডেড বডি নিয়ে এসছে হাসপাতালে, আর বাকি ছিল সেখানে 19 জন। এই 19 জনের মধ্যে 10 জনকে তারা কুমারঘাট হাসপাতালে ভর্তি করান, বাকি 9 জনকে এই আহত যারা হয়েছেন তার জখমের যে গভীরতা তার ভিত্তিতে তারা মনে করেছেন তাদের পক্ষে চিকিৎসা করা সম্ভব না, তারা কৈলাসহর জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। কৈলাসহর জেলা হাসপাতালে তাদেরকে দেখে সেখান থেকে 7 জনকে প্রায় সঙ্গে সঙ্গেই সেদিনই জিবি হাসপাতালে রেফার করেন। অন দি ওয়ে টু জিবি সেখানে একজন মারা যান, জিবিতে 6 জন এসে ভর্তি হন। আমরা জিজ্ঞেস করলাম হাসপাতালে এখন ওই দিনের ঘটনায় যারা অ্যাডমিশন নিয়েছিলেন তাদের কেউ আছে কিনা? বলে না, আজকে বাকি 10 জন তারা রিলিজড হয়ে গেছেন, তারা বাড়িতে চলে গেছেন। কিন্তু ফটিকরায়ের যে হাসপাতাল আছে, হ্যাঁ, এটা ছোট হাসপাতাল, কেমন, সেই হাসপাতালে যে সেদিনও রোগী ভর্তি হয়েছিল, বা কালকে যে আমরা দেখা করলাম হয়তো সকাল পর্যন্ত রোগী ছিল, এটা মহকুমা হাসপাতাল থেকে কোনো তথ্য আমরা পাইনি। তাতে আমাদের মনে হয়েছে যে এটাই বোধহয় হিসেব। এই সমস্ত তথ্য জানার পর আমরা সবার বাড়িতে আমরা গেলাম, যারা মারা গেলেন তাতে মহিলা, পুরুষ, বয়স্ক, মাঝারি বয়সের, নিকটাত্মীয়, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তাতে চোখের জল ফেলছেন, কেউ কেউ হাউ হাউ করে চিৎকার করে কথা বলছেন, আমরা বাঁচবো কি করে, যার মানে শব্দশান্তি করছি, কোথায় আমার তাদের করার কথা আমাকে এখন তাদের করতে হচ্ছে, এরকম। অনেক বাড়িতে 3-4টা বাড়িতে দেখলাম বাচ্চা বাচ্চা ধরা গলায়, হাতে এই যে কুশাসন এগুলি নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছে না কি ঘটনা ঘটে গেছে। ছোট্ট কিন্তু ছেলেমেয়েরা আজকাল আমি লক্ষ্য করছি একটু কথাবার্তায় চটজলদি বলতে পারে, স্কুলে পড়ে, কেউ 2তে, কেউ কেজি 2তে পড়ে, কেউ স্কুলে 4-এ পড়ে, হ্যাঁ, গরিব পরিবার, অধিকাংশ গরিব পরিবার।
তারা একটা বিভ্রমে পড়েছে। এখন পুরুষটা যদি মানে তার কোনো নিয়মিত আয় নাই, দৈনিক মজুরিতে কাজ করে, সে যদি সেখানে মজুরির জন্য যায়, বাচ্চাগুলি কে দেখবে? মা তো নাই। আর বাচ্চাগুলি যদি সে দেখে, তাহলে বাচ্চাগুলি খাওয়াবে কি? জামা কাপড় ইত্যাদি, জুতা ইত্যাদি পরে স্কুলে যেতে হবে, পয়সাটা কোত্থেকে আসবে? এরকম একটা দুশ্চিন্তা যদি এগুলো প্রকাশ করেনি, আমরা যতটা বুঝার বুঝেছি, আমাদের তরফ থেকে যতটা অভয় দেওয়ার আমাদের পার্টির সীমাবদ্ধতার মধ্যে, সেগুলো তাদেরকে আমরা বলার চেষ্টা করেছি। সমস্ত বলার পর তারপর আমরা মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করি। মহকুমা শাসক দেখলাম তিনিও যথেষ্ট মানে মানে মানসিকভাবে বিপর্যস্ত, উদ্বিগ্ন। দুপুরের পর থেকে আমরা গেছি শুনে তিনি অপেক্ষা করছেন আমরা তার সঙ্গে সাক্ষাৎ করবো, এটা জেনে কথাবার্তা বললাম। তিনি যেটা বললেন যে আপনার প্রাথমিকভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে তহবিল, সেই তহবিল থেকে এটা অল ইন্ডিয়া মানে গাইডলাইনই তাই, তার থেকে প্রাথমিকভাবে 10,000 টাকা করে এই সমস্ত পরিবারগুলোকে তারা সাহায্য করেছেন। আর তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে একটা ডিক্লারেশন হয়েছে, আমরা এটা দেখেছি। আমাদের মুখ্যমন্ত্রীও তহবিল থেকে একটা ডিক্লারেশন করেছেন, সেটা আমরা শুনেছি। চিকিৎসার ব্যাপারে তিনি বললেন সরকার থেকে আমরা দায়ী দায়িত্ব নিচ্ছি। এখন ওনাকে আমরা যেটা অনুরোধ করে এসেছি যে দেখুন, ইসকন তো একটা বেশ বড়সড় সংগঠন, এবং যাদের বাড়িতে আমরা গেলাম তারা যেটা বললাম, তাদের একটা ক্ষোভ দেখলাম। ইসকনের তরফ থেকে তাদের বাড়িতে কেউ গিয়ে খোঁজখবর কিছুই করেনি। তাদের রথের জন্য যে ঘটনাটা ঘটলো, এই বহিঃপ্রকাশটা অনেকে কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে বলেছেন। এক দুজন তো খুবই উত্তেজিত, ওই পুরুষ মানুষ যদিও মাঝারি বয়সের। তো আপনি তাদের সঙ্গে দয়া করে একটু কথা বলুন। সরকার থেকে যে উদ্যোগ নিয়েছে সেটা তো ঠিক আছে, তারা তো এই মানে পরিবারগুলির পাশে তাদের দাঁড়ানো দরকার। আপনি আপনার তরফ থেকে মহকুমা শাসক এবং ততোধিক হচ্ছেন আপনি একজন হিউম্যান বিং, সেদিক থেকে তাদের সঙ্গে আপনি কথা বলুন। বললেন আর ঠিক আছে, আপনারা যেটা বলেছেন আমরা বলবো। আর তাকে আমরা যেটা অনুরোধ করেছি, যে সাহায্যগুলো সরকার করেছে ঠিক আছে, আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনিও আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতায় পরিবারগুলো ঘুরে যা তথ্য সংগ্রহ করেছেন, যদি সংগ্রহ করাতে এখনো অসম্পূর্ণতা থাকে, এগুলো সংগ্রহ করে সরকারের কাছে আপনিও আপনার দিক থেকে একটা আবেদন করুন এই পরিবারগুলোতে একটা করে সরকারি চাকরি যাতে ব্যবস্থা করে। তিনি তো দেখলাম বিরোধিতা করলেন না, বললেন যে ঠিক আছে আমি আমার মতো করে এই উদ্যোগ নেব। সেখান থেকে এসে আমরা 5:30টায় রওনা হয়ে আগরতলা জিবি হাসপাতালে আসি। তাতে আমরা 10 জনকে আমরা দেখেছি ঘুরে ঘুরে। তাতে মহিলা হচ্ছেন 5 জন, বয়স্ক পুরুষ হচ্ছেন 1 জন, আর বাকিরা হচ্ছে কম বয়সী শিশু এবং একটু বেশি বয়সের, তার মধ্যে মেয়ে আছে 1 জন। এবং ডাক্তারবাবুদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। তাতে বিশেষ করে আইসিইউতে যারা আছেন 3 জন মহিলা, এবং মেয়েটি যাকে সর্বশেষে আমরা দেখলাম তাদের বার্ন ইঞ্জুরি একটু বেশি, 60, 65 বা 50-র কাছাকাছি, আরেকজনের তো 60-র উপরেই তারা বলল। এগুলি নিয়ে ডাক্তারবাবুরা চিন্তিত, তারা দেখছেন, চেষ্টা করছেন এবং বলছেন এখন তো ঠিক আছে, কিন্তু যখন এগুলো সুব্রতই শুরু করবে তখন পরিস্থিতিটা কোন দিকে যাবে বুঝতে পারছি না। আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এগুলো সব দেখলাম। বেরিয়ে আসার সময় তাদের পরিবারের লোকজন যারা সেখানে ছিলেন, প্রথম থেকে আছেন, তারা কেউ কেউ উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে ফিরে এসেছি। এই হচ্ছে সাম টোটাল আমাদের যাওয়া দেখা অভিজ্ঞতা, তার ভিত্তিতে যেটা আপনাদের সামনে বললাম। এখন সবটা দেখার পর আমরা যেটা আলোচনা করেছি এবং আমাদের পার্টির নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি, আজকে আমাদের সম্পাদক মণ্ডলীর সভা ছিল, সেখান থেকে এটা পার্টির পক্ষ থেকে আমরা বলছি যে 3-4টা বিষয় আমরা সরকারের কাছে দাবি করছি, পরামর্শ বলতে পারেন, দাবিও বলতে পারেন। সেটা হচ্ছে প্রথমত ডিএমকে দিয়ে এটা তদন্ত করার কথা। সেখানে মুখ্যমন্ত্রী সেদিনই রাতের বেলা কুমারঘাটে একটা প্রেস মিট করতে গিয়ে তিনি বলেছিলেন 7টা মানুষ মারা গেছেন এবং হাসপাতালে এখনো 10 জনের কথা বললাম। আরো হয়তো কিছু আছেন, তারা হয়তো সবাই হাসপাতালে যাননি। আর কৈলাসহরের 3 জন হাসপাতালে আছেন। তাহলে এখানে 10, ওখানে 13 জন কিন্তু এখন হসপিটালে আছে। এর মধ্যে বড় অংশটা বার্ন ইঞ্জুরি এবং অন্যান্য। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটনার যে গভীরতা, ত্রিপুরায় এরকম ঘটনা ঘটেনি। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা খাটো করছি না, কিন্তু আমাদের মনে হয়েছে এটা জুডিশিয়াল ইনকোয়ারি করা দরকার এবং এটা হাইকোর্টের
এখন যিনি মানে বিচারকের দায়িত্ব পালন করছেন, তাদের মধ্য থেকে কাউকে দিয়ে এটা তদন্ত করা দরকার, এবং সরকারের তরফ থেকে জুডিশিয়াল ইনকোয়ারি করার সময় তার তো মানে কি কি বিষয় করবেন তারা বলে দেবেন, এবং সেখানে একটা সময়ে ঠিক করে দেওয়া দরকার। জেনারেলি জুডিশিয়াল ইনকোয়ারি অনেক সময় নিয়ে যায়, মানুষ ঘটনাও ভুলে যায়, তাহলে তো চলবে না। যত দ্রুত সম্ভব এনকোয়ারি কমপ্লিট করা দরকার, এবং দ্রুততার সঙ্গে এই গোটা ঘটনার জন্য মূলত দায়ী কারা এটাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এটা যাতে দ্রুততার সাথে গ্রহণ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি করছি। দ্বিতীয়ত আমরা যেটা বলছি, আপনার এই যে আমরা যেটা বললাম, যারা মানে মারা গেছে যে পরিবারগুলো এখন অব্দি যা দেখছি, এদের পরিবারে একজনকে সরকারি চাকরি দিতে হবে। সঙ্গে সঙ্গে আমরা যেটা বলছি যে বাচ্চাগুলো যেগুলো পড়াশোনা করছে, মা মারা গেছে অথবা বাবা মারা গেছে, মহিলাই বেশি, এদের জামা কাপড় বইপত্র জুতা এগুলি সব মিলিয়ে যারা যতক্ষণ পর্যন্ত অন্তত স্কুলের শিক্ষা 12 ক্লাস পর্যন্ত পড়ার চেষ্টা করছে, প্রথম পর্যায়ে ক্লাস 10 তারপরে 12, এতে দায়িত্বটা সরকারকে গ্রহণ করা উচিত। আমরা এটা সরকারের কাছে দাবি করছি। তৃতীয়ত আমরা যেটা বলছি সেটা হচ্ছে, হাসপাতালে যারা আছেন সরকার ঘোষণা করেছেন তাদের চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছেন, এবং এটা সরকার দেখছেন, সময় লাগবে, তার জন্য পুরো দায়িত্ব নিচ্ছেন এবং অব্যাহত রাখতে হবে। বাইরে যদি নেওয়ার প্রশ্ন প্রয়োজন থাকে, ডাক্তারবাবুরা যদি বলেন, সেটা সরকার তাদের সঙ্গে কথা বলে দেখবেন। এখানে আমাদের বক্তব্য হচ্ছে এই ট্রিটমেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত, এবং তারপরে যতক্ষণ না এরা স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারকে ট্রিটমেন্ট প্লাস এই আহত চিকিৎসিত এই পরিবারগুলোকে আর্থিক দিক থেকে সরকারের দিক থেকে সাহায্য করা দরকার। এটা আমরা সরকারের কাছে দাবি করছি। এই পরিস্থিতিতে এই মুহূর্তে এই কয়েকটা বিষয় আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যে 3 জন আমরা এই মানে টিমের মধ্যে ছিলাম, ফিরে এসেছি, অন্যরা তো ছিলেন তারা আসতে পারেননি, আমরা সবটা মিলিয়ে এই বক্তব্যটা রাখলাম আপনাদের মাধ্যমে। সরকারের দৃষ্টিতে আমরা আনলাম, যারা মারা গেলেন, যারা আহত হলেন, জখম হলেন, তাদের কাছেও গেল, এবং সারা রাজ্যের মানুষও দেখলো, এবং একটা ব্যবস্থা এখন করা দরকার। শুধু রথের না, রথ হোক, নানা পূজা পালিত, এখন এই ধরনের তো আপনার প্রসেশন বের হয় গাড়িতে করে উঁচু করে সারা ত্রিপুরার জন্য, তার একটা মানে একটা পদ্ধতি তো সরকারের তরফ থেকে গ্রহণ করা দরকার। পুলিশকে বিশেষ করে গুরুত্ব নিতে হবে, পূর্ত দপ্তরকে গুরুত্ব নিতে হবে, পাওয়ার ডিপার্টমেন্টকে গুরুত্ব নিতে হবে। এই 3টে ডিপার্টমেন্টকে ইনভলভ করে, এটা বড় শহর হোক ছোট শহর হোক, এই প্রশাসন ইত্যাদি বের করার আগে সরকারের দিক থেকে কতগুলি মানে সেখানে নিয়ম বিধি পদ্ধতি এগুলো চালু করা দরকার, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটতে না পারে। এই সতর্কতামূলক ব্যবস্থা সরকারের দিক থেকে গ্রহণ করা উচিত। এই হচ্ছে আমাদের তরফ থেকে বক্তব্য। যদি আমি কিছু মিস করে থাকি, কমরেড নারায়ণ কর আছেন, কমরেড তপন চক্রবর্তী আছেন, তারা দরকার হলে তার সাথে অ্যাড করবেন। এই তো কিছু আছে এই বিষয়ে কিছু নেই। অন্য কি বিষয় ভাই? আজকের দিনে এগুলি বলবো না। আপনারা লক্ষ্য করেছেন আমরা এখানে পলিটিক্যাল কথাবার্তা কিন্তু বলিনি। ওখানেও অনেকে আমাদের জিজ্ঞেস করেছে, আমরা কিচ্ছু বলিনি। উই ডিড নট পাস এনি কমেন্ট। কালকে হাসপাতালও বলেছে, আপনাদের বাদ দিয়ে তাদেরকে যদি 3 জনকে বলি আপনারা কিন্তু বিরক্ত হতেন। যদিও তার মধ্যে দেশের কথা আমি শুনেছি, আরো 1-2টা পত্রিকা তারা খবর পেয়েছেন, দিয়েছেন, এটা তো আমরা বাধা দিতে পারি না। আমরা বলেছি দেখি ভাই, আমরা কথাবার্তা বলে কালকে বলবো। কোনো জায়গাতে কিন্তু আমরা কোনো রাজনৈতিক
বক্তব্য রাখিনি। আজকে এই বিষয়গুলি থাকুক, যদি এগুলো নিয়ে আপনারা জানতে চান পরে আমরা কথা বলবো, আজকে বলতে চাইছি না। ঠিক আছে? বললাম তো, রিটেনই কি সব কথা? আপনারা এগুলো ক্যারি করলেই তো হয়। হ্যাঁ, তারপরে যদি সরকার বলেন রিটার্ন দিক না, দিলে বলবো আমরা তো সবসময় রিটার্নের জন্য অপেক্ষা করতাম না। আমরা যখন সরকার চালিয়েছি সবসময় রিটার্ন না আসলে হবে না এরকম করিনি। নিজেরা উদ্যোগ নিয়েছি, নেওয়ার পরেও যেখানে খামতি ঘাটতি দেখেছি, জনমত যখন দেখেছি, পত্রিকায় যেগুলো বহিঃপ্রকাশ ঘটেছে, এগুলো দেখে কিন্তু আমরা তৎক্ষণাৎ আমাদের যে অসম্পূর্ণতা এগুলি ওভারকাম করার জন্য আমরা স্টেপ নিয়েছি। এখন গভর্নমেন্টের তরফ থেকে যদি আমাদের যে কথাগুলি বললাম তার পরিপ্রেক্ষিতে যদি বলেন কই আমাদের কাছে তো লিখিত আসলো না, তাহলে কাইন্ডলি যদি আমাদের ইনফর্ম করেন দেবো আমরা। এটা লিখিত দিতে তো আপত্তির কিছু নাই, কিন্তু এটা তেমন একটা প্রয়োজন আছে মনে তো হয় না। যা বললাম ভেরি ভেরি রেলিভেন্ট, এই আর কি। ঠিক আছে, এনকোয়ারি করবে। আর কারোর কিছু আছে? থ্যাংক ইউ অল, আপনারা এসছেন, আপনাদের নমস্কার জানাচ্ছি।
তাই চোখে নাহিনী খুলে গেল। কাছে যাবে না তোমরা ঘুরতে যাবো সব কাছে লাগে একটু ঘুরতে গেলে তো গাড়ি লাইটটা দিয়ে দেবে পিছনে লাইটটা দিয়ে দেবে লাইটটা ভালো করে দেবো না না ঠিক আছে পুরো বলাই সামনে যাওয়া হবে সামনে যাও না সামনে যাও না সামনে না করতে নিই না কোথাও দেখি আপনি সরেন আমার তো মান করে আমি আমার কাপড় না ওইখানে ওই লোহার রেলিংটা অসীম Thank you.
মুক্তি সকলে চাকরি
level ke hamba tay jok mahin.
কুমারঘাটে এক মর্মান্তিক, এটা ভাষায় প্রকাশ করা যায় না, যে প্রতি বছরের মতো এবারও ওনারা উল্টো রথ, আমরা সবাই জানি যে সেই উল্টো রথের যখন চলছিল, তো হঠাৎ করে একটা কারেন্ট, উপরে যে কারেন্টের যে লাইন ছিল তার থেকে এই কারেন্ট চলে এসেছিল একদম নিচের দিকে। তো যারা যারা সেই নিচের দিকে সিঁড়ির মধ্যে ছিল তাদের তো অন দ্য স্পট ওনারা মৃত্যুবরণ করেছে, এবং যারা ভিতরে ছিল দেখা গেল এদের মধ্যে অনেকের কিছু হয়। তো এইরকম একটা দুর্ঘটনা এখানে ঘটল, এবং আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন আপনারা নিশ্চয়ই পৃষ্ঠ হয়ে সাথে সাথে মারা গেছে। তো এই ঘটনা যখন হলো আমি তখন ছিলাম একটা মিটিংয়ে, সেক্রেটারিয়েটে একটা মিটিং চলছিল, আমি সাথে সাথে, আর বৃষ্টিও পড়ছিল সবাই জানেন, তো আমি সাথে সাথে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় আছেন এখানে, আমাদের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক কুমারঘাটে উনি এখানে আছেন, ওনাদের সাথে আমি টেলিফোনে কথা বলি। আমি বললাম আমি চলে আসছি, সেখান থেকে আমি ট্রেনে করে আর তো কোনো রাস্তা নেই, মানে যদি আসি তো অনেক দেরি হয়ে যাবে। ট্রেনও আমি মানে 6টার সময় উঠে আমি সন্ধ্যা 6টায় এসে এখানে আপনার 9টার সময় এসে পৌঁছেছি। তো সমস্ত জায়গায় আমি গেলাম, দেখলাম, শুনলাম, মানে কি বলবো, আমাদের ত্রিপুরার ইতিহাসে এই ধরনের মর্মান্তিক ঘটনা, একসাথে এতগুলো মৃত্যু এবং যারা আক্রান্ত হয়েছে, মানে ভাবা যায় না। তো এখানে এসে আমি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেখানে আমি গেছি, সেখানে দেখলাম, চেষ্টা করলাম বুঝবার। সেখান থেকে আমাদের কিছু যারা
আমাদের এখানে দুটো হসপিটাল আমি গেছি, একটা ফটিকরায় আরেকটা কুমারঘাট হসপিটালে আমি গিয়ে যারা ইনজিউর্ড আছে বর্তমানে এখানে যারা আছে তাদেরকে দেখে আসি। এর মধ্যে যারা 6 জন মারা গেছেন তারা মর্গে আছে এখন, আর যারা বেশি ইনজিউর্ড আছে তাদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। তো আমি আমাদের যে স্বাস্থ্য দপ্তরের যিনি সেক্রেটারি আছেন, আমি চিফ সেক্রেটারির সাথে কথা বলে এসেছিলাম। তো ওনাদেরকে বললাম যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন খামতি না থাকে ট্রিটমেন্টে। এখানেও এখন কথা বলেছি, কিন্তু ডিএম সাহেব আমাদের সাথে আছেন, যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন আমাদের তরফ থেকে এটা যেন না বলতে পারে যে কোনো রকম সহায়তা হয়নি। আমাদের সরকার যারা মারা গেছেন, যারা ইনজিওর্ড হয়েছেন তাদের সাথে সরকার আছে। তো এর মধ্যে প্রাথমিক যে হিসাব সেই অনুযায়ী এখন পর্যন্ত 7 জন মারা গেছে। একজনকে এখান থেকে রেফার করে রাস্তায় মারা গেছেন, তাকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসছে, এবং 16 জন আহত হয়েছে। তো আহতদের ফটিকরায়, কুমারঘাট এবং কৈলাস শহর ও আগরতলা হাসপাতালে, যেটা আমি বললাম আমাদের মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। আমি এবং আমার সরকার এবং আমরা সবাই মানে অত্যন্ত মর্মাহত, এবং নিহত আহতদের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, এবং রাজ্য সরকার নিহত ও আহতদের পরিজনদের পাশে থাকবে, এবং কিভাবে ওনাদেরকে আমরা সাহায্য করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি। এর মধ্যে আমরা যে ডিসিশন নিলাম, কারণ মানুষকে তো আর ফিরিয়ে পাওয়া যাবে না, তো ট্রিটমেন্টের সমস্ত খরচ যারা এখনো আহত যারা হয়েছেন তাদের পুরো ব্যয় আমরা বলে দিয়েছিলাম। ডিএম সাহেবও আছেন, এবং আমি অন্যান্য যে হসপিটাল আমি দেখে আসলাম কুমারঘাট এবং ফটিকরায়, সেখানেও আমি বলেছি, এবং আর্থিকভাবেও সাহায্যের আমরা ঘোষণা দিচ্ছি। যারা মারা গেছেন তাদেরকে 4 লক্ষ টাকা করে আমাদের সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা আমরা করবো পরিবার পরিজনদের। নেক্সট স্কিম। আর যারা দুর্ঘটনায় 60%-এর উপরে, কারণ এটা তো মানে ইলেকট্রিকের কারেন্ট মানে পুড়ে গেছে জায়গায়, 60%-এর উপরে শতাংশের বেশি যারা, তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হবে, সেটা আজকে আমি ঘোষণা করছি। এবং 40 থেকে 60% যারা আহত হয়েছেন তাদের 74,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, আমি টুইটও করেছিলাম, পরবর্তী সময়ে সেটা আমাদের যশস্বী এবং আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোচরে এসছেন। উনি একটু আগে আমরা দেখলাম যে ওনার টুইটে উনি ঘোষণা দিয়েছেন যে ওনার যে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, সেখান থেকে আমাদের যেটা দিচ্ছি তার সাথে ওনার তরফ থেকে ওনার যে এই ফান্ড আছে সেখান থেকে 2 লাখ টাকা করে উনি দিচ্ছেন যারা মারা গেছেন, আর 50,000 টাকা যারা ইনজিওর্ড। তো সেই বিষয়টাই আপনাদের গোচরে আনার জন্যই আমি আজকের এই আপনাদেরকে বললাম এখানে থাকার জন্য। তো সত্যি মর্মান্তিক, ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাদের যাদের মারা গেছেন ওদের ফ্যামিলিদের একটা শুনলাম যে ফ্যামিলিরই 3-4 জন, একটা ফ্যামিলিরই 3-4 জন মারা গেছে। তো আমরা তো মানে আমি আমাদের সরকার ওনাদের সাথে থাকবে, আমি যেটা বললাম, এবং আরো যেসব যদি কোনো জায়গায় কোনো কিছু দরকার পড়ে, যদি বাইরেও নিতে হয়, যদি এরকম দেখা যায় ট্রিটমেন্টের, সেটাও আমরা করব। এর জন্য আপনাদেরকে সামনে রেখে আপনাদের মাধ্যমে সবার কাছে এই বিষয়টা জানাবো। সবাইকে ধন্যবাদ। একটা জিনিস স্যার, আজকে যে ঘটনাটা ঘটছে এর জন্য কি কোনো কিভাবে ঘটলো, কেন ঘটলো, বা এর জন্য কেউ কি দায়ী আছে, এর জন্য কি আপনার কোনো তদন্ত কমিটির উপর কিছু করবেন? এটার বিষয়ে আমি বলে দিচ্ছি আপনাকে, অলরেডি আমি এবং আমার সরকার ডিসিশন নিয়েছি যে আমাদের যে ডিএম সাহেব আছেন এখানে, ডিএম সাহেবের নেতৃত্বে একটা এনকোয়ারি হবে। সেই এনকোয়ারি রিপোর্ট নিশ্চয়ই জমা করবে, এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই আমরা আগামী দিন যাতে এই ধরনের দুর্ঘটনা কোথাও না হয় সেই বিষয়টা আমরা নিশ্চয়ই আমরা করব।
স্যার, যে বিদ্যুৎ পরিবাহী তার ছিল সেটা তো নিশ্চয়ই 11,000 ভোল্টের ছিল, তো অনেকেই বলছেন যে নির্দিষ্ট পরিমাপ থেকে অনেকটা নিচে ছিল রাস্তার উপরে, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? সেটা রিপোর্টে আসুক না, রিপোর্টের মধ্যে বোঝা যাবে। এখান থেকে আমি যদি বলে যাই তো ঠিক হবে না, রিপোর্টের মধ্যে সব চলে আসবে। সেই রিপোর্ট পাওয়ার পরেই আমি বলতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।
তাই চোখে নাহিনী ফুলিনি। नों तो बीजेपी या करे बोबाग्राना हमजागे तीप्रा माथा फाइमानी तामुंगै तामुनि बागै नों तीप्रा माथा याका ना कुनो व्यक्ति तीप्रा माथा बे खथायांगै याका तामु रिजन Syarif Gaham, Kulumka, Jotono, Cockpit Media, তাই তিনি তীব্রবাসী তাকে বুকু মা ফার্মের তো আমি কাকা হামজা করে আর বিশেষটা তিনি বাইক মা মুখা আর media ni saya tayo ang bisa reply din mo suno kok ka laite sung try sapta 10 din ongka ti promotion hoite sung BJPO join kita ti promotion jagar thana bobagra tini বিরুদ্ধে যা দল তিনি বিরুদ্ধে যা রাজনীতিও কোন নেতা বো कैसे দেখা পাময়া Kecunggo dofana hamza koi kebo 2 bosor kebo 3 bosor kebo 5 bosor thaika ang nije 2 bosor kisi sa bisi ongka dofana amsuba kha tabuk ang isabato amja kartha dol bai walaya dol ba ang hamia hiya ang tongna mosungnia ang BJP join kiya tai baki rok ba bahina ja jemon join kika ke bai ke chung juga kuroi je chung hamza ko BJP no dol da kare chung BJP join kiya aso Itu tahu hal kisah sekarang. Hari ini no tangai kalau pokok demsar kesusaran ini. Bang dan MDC norok ni je di pramot ya karena tu je bini je opinion roman. Apa ni kira ni lebar ini? Oh bukan lagi. Satlung demsar kesusaran MDC dhiren de borma bo bai wale ma bo groi inle ma bo groi ani elakani no bo kisudin se kan kokti produce amman ka bo ব্যক্তি attack ano theka ano ব্যক্তি attack khayo am thana kan lukha am to bono am si pramukha jaga roi BJP faifano Monok hamba saya, hamja saya, bini bumbu maya. Ang hamzag liya ang thayka. Ang kuno monok hamba saya, hamja saya. Bokintu kokti prachanalo ang manka, ano hamya. Onek ব্যক্তি attack thayka. Kintu rajniti jibono je dol no tum heroi mano dol no hamja heroi mano ব্যক্তি attack thaymani ani mote ani political jibono ang nugia ko abo taya nakole. Botama taka paste by election is me change habo. By election surma বিধানসভা bo ang thangoi sapo bubagrano bini bungoi complain dikha bubagrano diren hamya hey tej noi ang complain dikha abona ang request khena musumo diren no na request khenai bo bubagrano sungthum ang bini bungoi bubagrano complain ri na bini bungoi kebo thangoi complain ri ang kuno di bubagrano complain dia jodi bubagrano jab tabu sakam gai diren ni bungoi nung complain dia orang anggo sinai, ang complain di makul. Number 1, number 2. Bo anak tamu saja, jantung bazaar kaisa Maharajani murti udbodon khai. Apur bo diren tamu saja, anomale ri, ang diren no koi kata. Diren nung Maharajawai anomale ri, noi angsa ko. Ang bono koima bo kuroi sama bo kuroi. Ingkai ekbar dui bar ja, bar pokta ta samani bo ekjon bidayok. ADC ni MDC ka bidayo mamma chapa amuna derno sanam chumo rajniti chum joton khai chum abai ta sana to saya angono bo request khaya maharaja amale digo khaya ebong odino anjoyni khenai saya biang ni kop no collection khai ba saka abo khai 2 number 3 number no khai 2023 election mai election বিধানসভা ang salo ani gari bai berayo ani basayuki aro horo khai surmani je bidayok mane candidate batanai samal sarkar horo khai bini gari bai berayo salo khai ani gari bai ani basayuki aro thamu abahai news boli kokti brachana no ani basayuk ta de tom ya si bai ta to khiri khai hamnai
ang dire no request tayo এবং ani gari de tol na ani basri de tol todon khaithom CBI jadi tol ngai ang mandan nai boroni basri nai dukha boroni gari nai dukha bo sabosa na bini knowledge by the kopsa na buini chubran to by the sa ang to basri pure basa kalamam se na bote price nam dai gari na basa basi ani basri bukure ani basai bukure jadi tongon kan dai todon khaithom ai এলাকাবাসী তো সেমান নাই ইনকা সামল সরকার না থাকা সামল সরকার নি গাড়ি বা ঘর বেড়ে যায় সামল সরকার কোন ফে শুনদি ঋণ দিব না সামল সরকার আর ঘর যে বেড়ায় না বিনি গাড়ি বাজে থান বলিতে কেসা কো সামাতম শারদা সুন মহারানী সাবজনাল কমিউনিটি হল মিটিং উনকা ও মিটিং ও TWF YTF ত্রিপুরা ডিস্ট্রিক্ট আমুকু যখন কামনা সব আম 5 বছরের বাগে MDC নরকতাম খাইমান যা খাইনানি আলু খাইনাই আম 5 বছরের বাগে MDC থেমনা কেবল সাকা ও মিটিং তো নাই বা পাবলিক কেবল সাকা নং 2 বার বাগে MDC নং 1 বছরের বাগে MDC তুমি তো সায়া বনজন প্রতিটি ভোট দিয়ে বনজন সাধারণ ভোট দিয়ে বন্ধ MDC সাঙ্গ 5 বছরের বাগে নো তুমি সাইমানো বহু পয়সা না নাই আমরা তাই 18 জন MDC তো বড় তো সায়া আরে ভাই নিজে তোর মানি তা বসে কি হাইতে বুঝনা তোর কত নিছাই তুমি তোর নাই হাইতে নিং এমডিসি বুঝলো তো সেমান নে না 2 মাস দিবাই বল যা 3 মাস দিবাই বল যা নিং 5 বছর দিন আবো ন মিটিং সানা নাই বলে আবো তা আশা কায় নেগেটিভ হবো নেগেটিভ ল্যাঙ্গুয়েজ হবো কেমন আমদেন বাবু না আমি রিকোয়েস্ট খাইও নানো আনিস লাইন জরাই ফানো নানো রেসপেক্ট নু বানো রেসপেক্ট আং অসিয়ার থাই বানো পাবলাই ko রেসপেক্ট আং বলবো না রেসপেক্ট Cunto nunggu tu Kristen dharma, anggo tu Kristen dharma. Kristen dharma ro, dharma khenai, kai dharma poi to sanai, hai tata sakai, ongya, bui bui nai hai si. Ang mutha jakari BJP thaka nini birde saya, nungbai ke saka apa apa. Do party alag okan nungari birde safano man. Ai kono kubikok saka nungta mamba, kubikok saka nini bhog de sano, nani kubi dom no. Boro ni beseju, boro ni gani. Bokru bubara ni thai anthamani ni bum complain di tha amar wansu di bhai tum kristo di bro ta ta kisa kom saka nai karon rajnitio senior sa bonung de na ang saimaya ang boto ek সময় ang bataja 2015 সালে ang bataja অপ্রু অভাই পাঁচ সেনা বাই পরিবেশ করাই ang boto শুরুই ভেজা গলে MDC ইনকাম কেনা নাই Kan জনপ্রতিনিধি আমরা বাহাই সামা চাইয়া আবার আপনি সাকা আনো সাকা ঠিক না আর দ্বিতীয়বার কেবল তা সানি খাইছে আবার আনি সা Enggak tahu no kalau nanti bising berkaisa konstituensi no lagi. Samung tanggal ini kia muda tahu nunggu hacing saga ang pasbo tu ni bagi MDC. Mana bini kau bayi samung matang nai, ba bini kopi saya matang nai, abai sana nai mana deh. Bawa hai am saya kau tahu samung nunggu tahu ba সংগঠন hacing tu mau tani সংগঠন pun ambil যে বিনি কনস্টিটিউয়েন্সি বহাই নাই কলি দङ লোকরবনি বিপদ আপদ লোকরবনি হামিয়া সায়া জরা হামিয়া জরা ও বাকি সব সই দङ বহাই সিনারিও মুই দङ তাবো আবদ আম রিপ্লাই দিতে আং মুঠা জায়গা আছে আং মুঠা হলো দङ আবরো তিনি শুরুয়াও যেরা 6টা 7টা বিনি চংমারি ব্লেড কাউন্সিল ডিরেক্ট তিনি কচুসুরা সিম্বুকচা জালথুম শিববাড়ি ক্ষেত্রায় ধনচন্দ্র প্রায় 5-6টা খাও ও এলাকানি বড় প্রায় সময় খাও দিলেন আবার আং তো বক্তা কথা যায় যেটা খুবই কষ্ট নাই তাবুক তো আং সাফানো যেহেতু বিজেপি থেকে বা তবে খাই ও দর ফানো পরিষ্কার খাই মানো বকু তুমি সামনে খাই ফানো মানো কিন্তু আং খানা যান দল প্রায় সময় খাও দিলেন যে ডিসেম্বর পরে একদম গে টঙ্কা তিনি এই জানার কথা ভাইয়া প্রায় সানাই তো হ্যাঁ বড় আং তো সাইয়া পাবলিক সাহ কিন্তু তাবো থামে শুনতাম গায় বসে কেন বাই মানে আং তো দল করে তাবো ইয়াং দল থেকে আলো বিচার না ভাবি বানো বড় বড় সাপোর্ট খাই না তিনি ইয়াং সাইড নিয়ে দিলেন নিবিড় দিকে বইয়া
Diren ni samta matang ta ya. Tam khai khaya development te modai ni. Abo diren no development kuroi development khaya hinoi diren no angusar punya. Karon edisi to development kuroi nata. Nuk betul. Na edisi Blessed Council concept apa lagi? Only for rega. Rega sar kuroi. কিন্তু গ্রাম পঞ্চায়েত কইতা মঙ্গা টক তাকুম লাভা তুই ইলেকট্রিক অ্যাভেলেবল ফেসিলিটি kasi Blessed Council পঞ্চায়েত ওখাই করুই আপনি বাগানো আন্দিরেন ন
level ke hambai tai jok mahini khulani. AGMC College o rung serungai tongnai rung National Medical Council te next exam angna naimano kebengai kaisa protest khlaileka borok sabai khunarika NMC ni exam angna naimano kebengai protest khlaileka hunai tamani hinke NMC 2019 bisiwa sengsajago te sung final year rok admission naharka 2019 bisini 1st August aro sujak tongo je furu NMC kaisa choliwi tongo afuruni simino je batch choliwi tongnai borok exam dina nangya hunai basically je theory exam dina bagai je practical khlaijago a exam dina bagai simi sungna phurungjago phiaba NMC rok atomsa rungsungnai rokno online exam marinai computer based exam marinai hunai sawo abni bisingo a exam center Agartala bo gurei te buskang 28 July bo kaisa mock test exam ongnai abo silchoro abni logi logi NMC rokni bkhaktuite bo saklai jakha next exam bo computer based exam ongnai abo bo internship ni sikang te final exam riwai paye internship riwai manai hini sawo abni bisingo joto rungsirnai rok final year ro mangse te kaini subject pass khlaijak haipone te wasa exam marinai hini samanai kebengai asalo protest khlaileka AGMC college ni rungsirnai rok আমরা প্রস্তুত হয়েছি কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে কম্পিউটার বেসড এক্সাম যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে সেটার মক টেস্ট দিতে হবে নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে তাও ইন্টার্নশিপের আগে যেটা আগে আমরা ফাইনাল MBBS দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম আর রিগার্ডিং আরও গাইডলাইন্স যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে TNT and অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হবে আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো অ্যান্ড তার সঙ্গে বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন সার্জারি বা যে কোনো অপশন গাইনি যে কোনো বিষয়ে তার জন্য আমাদের প্রস্তুত করেছে কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে 50% কোশ্চেন আনসার করে বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা MBBS এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয় কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটে প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে ধন্যবাদ করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের টিমের সাথে কথা বলতে লাগবে তো আমরা চেষ্টা করছি টিমের সাথে কীভাবে কথা বলা যায় তাছাড়া আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর ফার্স্ট আমরা এখন ফাইনাল ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল কমিউনিকেশন স্কিল ওকে দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠেছি
হঠাৎ করে মিক্স সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিক্স সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে, তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার্ড। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিড এরা 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকমভাবে হঠাৎ করে ছাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব। একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে, তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Surangshala Kumar gato thangai tongpuru mono bazar ansayo Madhya Pradesh ni bicycle bai ha kotor berai nai tongpuru bono nugui malkhong bathagai kok shaka salga Tripura achukthani MP Rebuti Tripura Madhya Pradesh ni bicycle chalagoi haste gurioi nai tongo te Swachh Bharat Swachh message rigoi India ni number 1 cyclist Mehuk Bharat bai kok shaka te bo bicycle bai haste gurioi nai tongmano kaham kurung theno nai mana ungtun honi shaka MP Rebuti Tripura पाइनएप्पल अभी बहुत फेमस हो गया है, पूरा वर्ल्ड में आपको पता है सर। ये आपके लिए है। अभी यहाँ से पाइनएप्पल बाहरीन भी जाते हैं, इंग्लैंड में हर जगह जाते हैं। तो जब राष्ट्रपति जी रामनाथ कोविंद जी थे उस समय इन्होंने घोषणा किए थे कि यहाँ का तो उसके बाद हमने मैं भी ये मोदी जी के लक्ष्य योग के प्रचार प्रसार के लिए निकला हूँ। इसमें आपने हेल्थ लिखा, नेचर, कल्चर एंड हिस्ट्री के बारे में आप वही लिखा है कि योग इसलिए लिखा क्योंकि कई लोग केवल उसको स्वास्थ्य संबंधी चीज़ों तक ही सीमित रखते लगती है। योग का दायरा बहुत बड़ा है, तो योग जब आप अपन करते हैं, स्वास्थ्य अच्छा होता है तो हम प्रकृति से जोड़ते हैं, प्रकृति हमको संस्कृति से जोड़ता है, संस्कृति हमें अपने भारत के गौरवशाली इतिहास से जोड़ता है, जिस कारण से हेल्थ, नेचर, कल्चर, हिस्ट्री। और इस कारण से जब समय मिलता है, जैसे अभी यहाँ के एमएलए दीदी थे, वो आगे हमारा स्वागत किया, सपना दीदी जी थे। और उसके पहले वो वहाँ के अपना तेलिया मोरा की जो देवी थी, उन्होंने स्वागत किया था। वो मोदी जी का जो एक कार्यक्रम था, एक दिन वहीं रुके थे वो कार्यक्रम में, तो बहुत अच्छा लगा यहाँ पे। मुख्यमंत्री जी से मिलना था, लेकिन वे 2 दिन बाद का बोल रहे थे, लेकिन फिर हम आगे बढ़ गए। क्या नाम है आपका? भारत यात्री है और मैं 21
जून 2021 से पूरे भारत की यात्रा कर रहा हूँ और 2 साल से ऊपर हो चुके 40,000 किलोमीटर की यात्रा हो चुकी है और स्वास्थ्य के लिए निकला हूँ पूरे देश के लिए। नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत की कामना लेकर स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में जाता हूँ, अपने यूथ को मोटिवेट करता हूँ। अभी योग दिवस के दिन अपना त्रिपुरा यूनिवर्सिटी में मैं गेस्ट था, वहाँ पे सबको योगा करवाया, वहाँ पे मेरा सम्मान हुआ। तो यहाँ पे पूरा करने के बाद, सब जगह जाने के बाद स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में अब मैं मिजोरम की ओर बढ़ रहा हूँ। मिजोरम, मेघालय करने के बाद फिर मैं आगे जाऊँगा और उत्तर भारत, उसका दक्षिण भारत। तो पूरे भारत में साइकिल क्रांति लाने के लिए निकला हूँ, अपने यूथ को स्वास्थ्य, प्रकृति, संस्कृति और भारत का जो गौरवशाली इतिहास है उससे जोड़ने के लिए। तो ऐसे लगातार मैं चलता हूँ। मैं पेशे से टीचर हूँ मध्य प्रदेश में और चूंकि स्कूल, कॉलेज उस समय बंद थे, इस कारण से फिर वहाँ से निकला हूँ और लगातार बढ़ रहा हूँ। क्या मैसेज देना चाहते हैं? वही, स्वास्थ्य के लिए आज के समय में सबसे जरूरी हमारा स्वास्थ्य है। स्वास्थ्य पर फोकस करिए, फिर प्रकृति से जुड़ेंगे आप, संस्कृति से जुड़ेंगे और भारत के गौरवशाली इतिहास से जुड़ेंगे तो स्वाभाविक तौर पे आप देश से जुड़ जाएंगे। फिर आप जो भी करेंगे देश के लिए करेंगे, देश के लोगों के लिए करेंगे। तो स्वाभाविक सी बात है कि आप जो आपको भविष्य बनाना है बनाइए, लेकिन जो आपके फैसले हैं, जो आप में सुधार आना चाहिए वो देश के हिसाब से आना चाहिए। लेकिन हम सबको मिलकर एक नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत बनाने में प्रयास करना चाहिए। तो उसी कड़ी में हम लगातार लगे हुए हैं और लगातार लगे रहेंगे और पूरे भारत में साइकिल क्रांति ला कर रहेंगे। त्रिपुरा में जो आए हैं ना, त्रिपुरा का बहुत ज़्यादा स्पोर्ट आपने देखा है, कैसा लगा? बहुत अच्छा है सर, क्योंकि नॉर्थ ईस्ट में अगर प्लेस की बात करें तो सबसे ज़्यादा मेरे ख्याल से त्रिपुरा में ही है, क्योंकि किले, महल, जैसे नीर महल है, अजंता पैलेस है, ऐसा नॉर्थ ईस्ट में आई थिंक कहीं नहीं है। क्योंकि मैं बाकी का जो स्टेट हो क्या है, जैसे असम है, अरुणाचल प्रदेश है, नागालैंड है और माऊ, अपना मणिपुर का कुछ एक भाग माऊ बजार तक के हो क्या है। तो यहाँ पे त्रिपुरा में मुझे सबसे ज़्यादा समय लगा और बहुत ज़्यादा घूमने लायक जगह थे। पुराने जो महाराजाओं के जो बने हुए हैं महल वगैरह, वो अब मेघालय और मिजोरम बाकी है। लेकिन आई थिंक त्रिपुरा की बात करें तो मेरे ख्याल से इसकी अपनी एक अलग पहचान है। देश के अलग अलग भाग की अपनी अपनी जो राज्यों की पहचान है, त्रिपुरा की एक अलग पहचान है। भले ये भारत का अगर कहें तो सबसे छोटा सा राज्य है, लेकिन अगर पहचान की बात करें तो बिल्कुल यूनिक है। बिल्कुल अच्छा लगा मुझे यहाँ पर आकर। यहाँ के त्रिपुरा में कितने दिन हुआ आपका? मैं सर 22 तारीख को एंटर हुआ था, 22 जून को, और आज 1 जुलाई है शायद। तो लगातार उतने दिन मुझे हो गए, लगभग 18 और 21, लगभग 19-20 दिन हो गए यहाँ पे। त्रिपुरा में आके पूरे घूम के? कि मैं पूरा सबसे ज्यादा घूमने के लिए स्टेट में कौन से स्टेट बहुत दिन लगा आपको घूम के देखने के लिए? सर बाकी जो सेंटर स्टेट के जो इंडिया है उसमें सब बड़े बड़े स्टेट है, वहाँ समझ महाराष्ट्र है, मध्य प्रदेश, नॉर्थ ईस्ट में सर असम में ज़्यादा लगा। असम बड़ा है ना, सबसे बड़ा। उसके बाद फिर अरुणाचल प्रदेश में इसलिए समय लगा क्योंकि वो पहाड़ी है, उसमें चढ़ने में बहुत, क्योंकि साइकिल से मैं चढ़ाई करता हूँ सर सामान के साथ में। बाकी अगर घूमने की बात की तो मुझे सबसे ज़्यादा समय यहाँ लगा, 20-22 दिन यहाँ पे लगे। तो सर कृपया कर दोबारा आपका नाम बता सकते? मेहुल भारत यात्री, वैसे मेहुल लखानी है, लेकिन जब से भारत की यात्रा पर निकला हूँ पूरा देश मुझे मेहुल भारत यात्री के नाम से जानता है। और न्यूज़ में, पेपर में और सभी जगह पे अपने केंद्रीय मिनिस्टर हो गए, जैसे नितिन गडकरी है, गजेंद्र सिंह शेखावत, अमित शाह जी है, सबसे मिले थे हम। ऐसी मुख्यमंत्री है अरुणाचल प्रदेश के, नागालैंड के गवर्नर है। अभी किसके साथ मिला था? सर का नाम मुझे पता नहीं। अच्छा कुमारघाटनि खेररत किरिमा सिसके पातिमुं पातिमा बाय खरक सिनी बररक थुइग्याते खरक सिसिनी बररक साक दुखु मानारक र दाक्ति सा खामै फाइना बागै सुरिका खजा मन्त्री अक्रा बिप्लब कुमार देव चासाल थुइ थांजक नखुनि बररक बाय थांगै मालाख्या खजा मन्त्री अक्रा एबा एमपी बिप्लब कुमार देव तेई मन्त्री सुधांशु दास न खबै कुबुनि असमारक সবাই মিলে পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ছোট ছোট বাচ্চা আছে তাদের পড়াশোনা, আর বেশিরভাগ পরিবারই যে আমি দেখেছি বিলো পভার্টি, পরিশ্রম করে দিন কাটানো হয়, তাদের পাশে দাঁড়ানো এবং বাচ্চাগুলো যেগুলো রয়েছে সেগুলো ত্রিপুরা সরকার থেকে 4,000 টাকা করে মান্থলি সোশ্যাল পেনশনের ব্যবস্থা রয়েছে, সেগুলো ভগবান দাস মহোদয় দেখবেন। আমি আশা করি এই দুদিনে আমরা তো কাউকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেভাবে সমস্ত সামাজিক সংগঠনগুলো এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ঝাঁপিয়ে পড়েছে, তার জন্য আমি গর্ববোধ করি যে এইভাবেই এই সময় প্রত্যেকটা পরিবারের সঙ্গে থাকা দরকার এবং আগামী দিনেও আমরা সবাই থাকবো এই পরিবারগুলোর সঙ্গে। এই পরিবারগুলো যাতে সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারে সেদিকে মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করবো। আর্থিকভাবে যতটা, আর্থিক এবং সামাজিকভাবে আমরা যতটা সাহায্য করতে পারি সম্মুখীন হয়েছে, স্বাভাবিকভাবে মর্মান্তিক যে ঘটনা তাতে
7 জন নিহত হয়েছেন আর 17 জন আহত হয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম জিবি হসপিটালে চিকিৎসাধীন। আমি আশা করি যারা আহত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ঈশ্বরের কৃপায় পৌঁছবেন। এখানে স্থানীয় বিধায়ক ভগবান দাস মহোদয় আর আমাদের পার্শ্ববর্তী বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস আর আমাদের অন্যান্য সমস্ত কার্যকর্তারা প্রথম দিন থেকেই সমস্ত পরিবারের সঙ্গে সেবা শুশ্রূষা রয়েছে। আমি তাদেরকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে সঙ্গে সঙ্গে যেভাবে সমস্ত কুমারঘাটবাসী একত্রিত হয়ে সুখ দুঃখে একাত্তা হয়ে গেছে, সেটা কুমারঘাটের একটা বড় সুন্দর উদাহরণ। কুমারঘাটের মানুষকে আমি ভালো করে চিনি, পরিশ্রমী মেহনতি ও যারাই আজকে এই ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি, তাদের সদ্গতি কামনা করি। Beskang 7 July ni simi salbruni bagai budget session sengkha jaka jasalo BSC meeting o saklaika be bagai kaini bill sapainai hinai saka bidan sabha ni speaker Bishwabandhu Sen bokok toma thumnai runi beskang o sabai khnarika puilabo o budget session saltamni bagai khlaijanai hinai samani abuni yagulo video by kok sawi salbani bagai khlaijanai hinai samani fiaba salbruni bagino o budget session khlaijanai hinai kok sablaika বর্তমান শাখা খরাইনাই ডিসিনি তুবজা কক্তমা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী সবাই আমরা এখানে আজকে এনএমসি যেটা প্রপোজ করেছে নেক্সট এক্সাম, নেক্সট স্টেপ 1 এন্ড স্টেপ 2 এক্সাম, আমরা তারই প্রতিবাদমূলক এই আজকের এই ছোটখাটো একটা আন্দোলনের মতো আমরা গড়ে তুলেছি। তো আমাদের এই আন্দোলন মূলত নেক্সটের সিদ্ধান্ত, এনএমসি সিদ্ধান্তের উপর। এনএমসি যেটা আমাদের স্থাপিত হয় 2019 সালে, আর আমরা যারা ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী আছে এখন আমরা অ্যাডমিশন নেই 2019-এর 1 আগস্ট, আর এনএমসি স্থাপিত হয় 8 আগস্ট। এনএমসি যে ক্লজ আছে সেখানে ক্লজ নাম্বার 49-এ বলা হয়েছে যে আমাদের যারা যখন থেকে এনএমসি একটা চালু হবে তখন থেকে ওই ব্যাচ যেটা রানিং ব্যাচ আছে ওটা হবে, ওদের এক্সাম দিতে হবে না। আমরা বেসিক্যালি মূলত যেটা আমাদের থিওরি বেস এক্সাম এন্ড প্র্যাকটিক্যাল যেটা ব্যাক সাইড ক্লিনিকে যারা মেডিকেল পড়ুয়াদের শেখানো হয় আমরা ওটার জন্য আমরা প্রস্তুত হয়েছি। কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড এক্সাম, যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই। এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট করছে এনএমসি, যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে, সেটার মক টেস্ট দিতে হবে। নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর। তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম, যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও ইন্টার্নশিপের আগে, যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম। আর রিগার্ডিং আরও গাইডলাইন্স, যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে টিএনটি অ্যান্ড অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হবে। আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন, যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে। আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত। আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি, আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম, যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো। অ্যান্ড তার সঙ্গে বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন। আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন, সার্জারি বা যে কোনো অপশন গাইনি যে কোনো বিষয়ে, তার জন্য আমাদের প্রস্তুত করা উচিত। কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম, সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে। একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে, 50% কোশ্চেন আনসার করে, বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে, হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা এমবিবিএস এর 2019 সনে অ্যাডমিশন নিয়েছে, তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না, মানসিকভাবে
যে ওই এক্সামটা ফেস করার জন্য অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের, আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের টিমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি টিমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি একটা কথা বলতে চাই যে আমাদের এত বছর আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা, আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠেছি, হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই, এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে Buskan 7 Julayni simi Shalbruni AGMC College o rungsrungai tongnai rungsurnai rok National Medical Council te next exam angna naimano kebengai kaisa protest khlaileka borok sabai khunarika NMC ni exam angna naimano kebengai protest khlaileka hunai tamani hinke NMC 2019 bishiwa sengsajago te sung final year rok admission naharka 2019 bisni 1st August aro sujak tongo je furu NMC kaisa cholui tongo afuruni simino je batch cholui tongnai borok exam dina nangya hunai basically je theory exam dina bagai je practical khlaijago a exam dina bagai simi sungno phurungjago phiaba NMC rok atomsa rungsumnai rokno online exam mari nai computer based exam mari nai hunai sawo abni bisingo a exam center Agartala bo gurei te buskang 28 July bo kaisa mock test exam ongnai abo silchoro abni logi NMC rokni bukhaktite bo saklai jakha next exam bo computer based exam ongnai abo bo internship ni sikang te final exam riwei paye internship riwei manai hini sawo abni bisingo joto rungsurnai rok final year ro mangse te kaini subject pass khlaijak haipone te wasa exam mari nai hini samana kebengai asalo protest khlaileka AGMC college ni rungsurnai rok আমরা প্রস্তুত হয়েছি, কিন্তু NMC হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড এক্সাম, যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই। এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট করছে NMC, যেটা আমাদের এমসিএল কন্ডাক্ট করছে, সেটার মক টেস্ট দিতে হলে নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর। তার সাথে সাথে NMC যা আরও প্রভিজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম, যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও ইন্টার্নশিপের আগে, যেটা আগে আমরা ফাইনাল MBBS দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম। আর রিগার্ডিং আরও গাইডলাইন্স, যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে TNT and অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হতো। আর আমাদের যেটা সবথেকে বড়
প্রশ্ন সেটা হলো, আমরা এখন মিড সেশন, যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে যে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে। আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত। আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি, আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম, যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো। আর তার সঙ্গে বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন। আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন, সার্জারি বা যে কোনো অপশন গাইনি যে কোনো বিষয়ে, তার জন্য আমাদের প্রস্তুত করেছে। কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম, সেটার মধ্যে কিভাবে সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে। একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে, 50% কোশ্চেন আনসার করে, বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে, হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা MBBS এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে, তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য। অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের। আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের টিমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি টিমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা, আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ারে উঠেছি, হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই, এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি, এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার্স, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকমভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়।
গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব। একবার নিট ক্র্যাক করে আমরা এসছি এই কলেজে, অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে। তোমাদের এই যে বিষয় সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই করতে চাই, আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Surangshala Kumar gato thangai tongpuro Mono Bazar ansayo Madhya Pradesh ni bicycle bai ha kotor berai nai tongpuro bono nugui malkhong bathagai kok shaka Salga Tripura Achukthani MP Rebuti Tripura Madhya Pradesh ni bicycle chalagoi haste gurioi nai tongo te Swachh Bharat Swachh message rigoi India ni number 1 cyclist Mehuk Barjatri bai kok shaka te bo bicycle bai haste gurioi nai tongmano kaham kurung theno nai mana ungtun honi shaka MP Rebuti Tripura पाइनएप्पल अभी बहुत फेमस हो गया है, पूरा वर्ल्ड में आपको पता है सर। ये आपके लिए है। अभी यहाँ से पाइनएप्पल बाहरीन भी जाते हैं, इंग्लैंड में हर जगह जाते हैं। तो जब राष्ट्रपति जी रामनाथ कोविंद जी थे उस समय इन्होंने घोषणा किए थे कि यहाँ का सेफ शॉर्टेज है, तो उसके बाद हमने मैं भी ये मोदी जी के लक्ष्य योग के प्रचार प्रसार के लिए निकला हूँ। इसमें आपने हेल्थ लिखा, नेचर, कल्चर एंड हिस्ट्री के बारे में आप वही लिखा है। मैं योग इसलिए लिखा क्योंकि कई लोग केवल उसको स्वास्थ्य संबंधी चीज़ों तक ही सीमित रखते रहते हैं। योग का दायरा बहुत बड़ा है, तो योग जब आप अपन करते हैं, स्वास्थ्य अच्छा होता है तो हम प्रकृति से जोड़ते हैं, प्रकृति हमको संस्कृति से जोड़ता है, संस्कृति हमें अपने भारत के गौरवशाली इतिहास से जोड़ता है, जिस कारण से हेल्थ, नेचर, कल्चर, हिस्ट्री। और इस कारण से जब समय मिलता है, जैसे अभी यहाँ के एमएलए दीदी थे, वो आगे हमारा स्वागत किया, स्वप्ना दीदी जी थे। और उसके पहले वो वहाँ के अपना तेलिया मोरा की जो देवी थी उन्होंने स्वागत किया था। वो मोदी जी का जो एक कार्यक्रम था, एक दिन वहीं रुके थे वो कार्यक्रम में, तो बहुत अच्छा लगा यहाँ पे। मुख्यमंत्री जी से मिलना था लेकिन वे 2 दिन बाद का बोल रहे थे, लेकिन फिर हम आगे बढ़ गए। क्या नाम है आपका? भारत यात्री है और मैं 21 जून 2021 से पूरे भारत की यात्रा कर रहा हूँ और 2 साल से ऊपर हो चुके, 40,000 किलोमीटर की यात्रा हो चुकी है। और स्वास्थ्य के लिए निकला हूँ, पूरे देश के लिए नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत की कामना लेकर। स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में जाता हूँ, अपने यूथ को मोटिवेट करता हूँ। अभी योग दिवस के दिन अपना त्रिपुरा यूनिवर्सिटी में मैं गेस्ट था, वहाँ पे सबको योगा करवाया, वहाँ पे मेरा सम्मान हुआ। तो यहाँ पे पूरा करने के बाद, सब जगह जाने के बाद, स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में अब मैं मिजोरम की ओर बढ़ रहा हूँ। मिजोरम, मेघालय करने के बाद फिर मैं आगे जाऊँगा और उत्तर भारत, उसका दक्षिण भारत, तो पूरे भारत में साइकिल क्रांति लाने के लिए निकला हूँ, अपने यूथ को स्वास्थ्य, प्रकृति, संस्कृति और भारत का जो गौरवशाली इतिहास है उससे जोड़ने के लिए। तो ऐसे लगातार मैं चलता हूँ। मैं पेशे से टीचर हूँ मध्य प्रदेश में, और चूंकि स्कूल, कॉलेज उस समय बंद थे, इस कारण से फिर वहाँ से निकला हूँ और लगातार बढ़ रहा हूँ। क्या मैसेज देना चाहते हैं? वही स्वास्थ्य के लिए आज के समय में सबसे जरूरी हमारा स्वास्थ्य है। स्वास्थ्य पर फोकस करिए, फिर प्रकृति से जुड़ेंगे आप, संस्कृति से जुड़ेंगे और भारत के गौरवशाली इतिहास से जुड़ेंगे तो स्वाभाविक तौर पे आप देश से जुड़ जाएंगे। फिर आप जो भी करेंगे देश के लिए करेंगे, देश के लोगों के लिए करेंगे। तो स्वाभाविक सी बात है कि यार आप जो आपको भविष्य बनाना है बनाइए, लेकिन जो आपके फैसले हैं, जो आप में सुधार आना चाहिए वो देश के हिसाब से आना चाहिए कि हम सबको मिलकर एक नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत बनाने में प्रयास करना चाहिए। तो उसी कड़ी में हम लगातार लगे हुए हैं और लगातार लगे रहेंगे और पूरे भारत में साइकिल क्रांति लाकर रहेंगे। त्रिपुरा में जो आए हैं ना, त्रिपुरा का बहुत ज़्यादा स्पोर्ट आपने देखा है, कैसा लगा? बहुत अच्छा है सर, क्योंकि नॉर्थ ईस्ट में अगर प्लेस की बात करें तो सबसे ज़्यादा मेरे ख्याल से त्रिपुरा में ही है, क्योंकि किले, महल, जैसे नीर महल है, अजंता पैलेस है, ऐसा नॉर्थ ईस्ट में आई थिंक कहीं नहीं है। क्योंकि मैं बाकी का जो स्टेट हो के आया, जैसे असम है, अरुणाचल प्रदेश है, नागालैंड है और मऊ, अपना मणिपुर का कुछ एक भाग मऊ बजर तक के हो के आया। तो यहाँ पे त्रिपुरा में मुझे सबसे ज़्यादा समय लगा और बहुत ज़्यादा घूमने लायक जगह थे। पुराने जो महाराजाओं के जो बने हुए हैं महल वगैरह, वो अब मेघालय और मिजोरम बाकी है, लेकिन आई थिंक त्रिपुरा की बात करें तो मेरे ख्याल से इसकी अपनी एक अलग पहचान है। देश के अलग अलग भाग की अपनी अपनी जो राज्यों की पहचान है, त्रिपुरा की एक अलग पहचान है। भले ये भारत का अगर कहें तो सबसे छोटा सा राज्य है, लेकिन अगर पहचान की बात करें तो बिल्कुल यूनिक है। बिल्कुल अच्छा लगा मुझे यहाँ पर आकर। यहाँ के त्रिपुरा में कितने दिन हुआ आपका? मैं सर 22 तारीख को एंटर हुआ था, 22 जून को, और आज 1 जुलाई है शायद।
तो लगातार उतने दिन मुझे हो गए, लगभग 18 और 21 लगभग 19-20 दिन हो गए यहाँ पे मुझे। त्रिपुरा में आके हाँ, घूम के क्योंकि मैं पूरा सब सबसे ज्यादा घूमने के लिए स्टेट में कौन से स्टेट बहुत दिन लगा आपको घूम के देखने के लिए? सर बाकी जो सेंटर स्टेट के जो इंडिया है उसमें सब बड़े बड़े स्टेट है, वहाँ समझ महाराष्ट्र है, मध्य प्रदेश है। नॉर्थ ईस्ट में सर असम में ज़्यादा लगा, असम बड़ा है ना सबसे बड़ा। उसके बाद फिर अरुणाचल प्रदेश में इसलिए समय लगा क्योंकि वो पहाड़ी है, इसमें चढ़ने में बहुत, क्योंकि साइकिल से मैं चढ़ाई करता हूँ सर सामान के साथ में। बाकी अगर घूमने की बात की तो मुझे सबसे ज़्यादा समय यहाँ लगा, 20-22 दिन यहाँ पे लगे। तो सर कृपया कर दोबारा आपका नाम बता सकते? मेहुल भारत यात्री, वैसे मेहुल लखानी है, लेकिन जब से भारत की यात्रा पे निकला हूँ पूरा देश मुझे मेहुल भारत यात्री के नाम से जानता है। और न्यूज़ में, पेपर में और सभी जगह पे अपने केंद्रीय मिनिस्टर हो गए जैसे नितिन गडकरी है, गजेंद्र सिंह शेखावत, अमित शाह जी, सबसे मिले थे हम। ऐसी मुख्यमंत्री है अरुणाचल प्रदेश के, नागालैंड के गवर्नर है। आप अभी किसके साथ मिला था? सर का नाम मुझे पता नहीं। कुमारघाटनि फेररत किरिमा सिसके पातिमुं पातिमा बाय खरक सिनी बररक थिगाते खरक सिसिनी बररक साग दुखो मानारक द दाक्ति दाक्ति सा खावै फाइना बागै सुरिका खजा मन्त्री अक्रा बिप्लब कुमार देव चासाल थुइ थांजक नखुनि बररक बाय थांगै मालाइखा खजा मन्त्री अक्रा एबा एमपी बिप्लब कुमार देव तेई मन्त्री सुधांशु दास न खबै कुबुनि असमारक সবাই মিলে পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ছোট ছোট বাচ্চা আছে তাদের পড়াশোনা, আর বেশিরভাগ পরিবারই যে আমি দেখেছি বিলো পভার্টি, পরিশ্রম করে দিন কাটানো হয়, তাদের পাশে দাঁড়ানো এবং বাচ্চাগুলো যেগুলো রয়েছে সেগুলো ত্রিপুরা সরকার থেকে 4,000 টাকা করে মান্থলি সোশ্যাল পেনশনের ব্যবস্থা রয়েছে, সেগুলো ভগবান দাস মহোদয় দেখবেন। আমি আশা করি এই দুদিনে আমরা তো কাউকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেভাবে সমস্ত সামাজিক সংগঠনগুলো এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ঝাঁপিয়ে পড়েছে, তার জন্য আমি গর্ববোধ করি যে এইভাবেই এই সময় প্রত্যেকটা পরিবারের সঙ্গে থাকা দরকার এবং আগামী দিনেও আমরা সবাই থাকবো এই পরিবারগুলোর সঙ্গে। এই পরিবারগুলো যাতে সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারে সেদিকে মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করব। আর্থিকভাবে যতটা, আর্থিক এবং সামাজিকভাবে আমরা যতটা সাহায্য করতে পারি সম্মুখীন হয়েছে। স্বাভাবিকভাবে মর্মান্তিক যে ঘটনা, তাতে 7 জন নিহত হয়েছেন আর 17 জন আহত হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম জিবি হসপিটালে চিকিৎসাধীন। আমি আশা করি যারা আহত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ঈশ্বরের কৃপায় পৌঁছবেন। এখানে স্থানীয় বিধায়ক ভগবান দাস মহোদয় আর আমাদের পার্শ্ববর্তী বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস আর আমাদের অন্যান্য সমস্ত কার্যকর্তারা প্রথম দিন থেকে সমস্ত পরিবারের সঙ্গে সেবা শুশ্রূষা রয়েছে। আমি তাদেরকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে সঙ্গে সঙ্গে যেভাবে সমস্ত কুমারঘাটবাসী একত্রিত হয়ে সুখ দুঃখে একাত্তা হয়ে গেছে, সেটা কুমারঘাটের একটা বড় সুন্দর উদাহরণ। কুমারঘাটের মানুষকে আমি ভালো করে চিনি, পরিশ্রমী, মেহনতি, আর যারাই আজকে এই ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি, তাদের সদ্গতি কামনা করি। Boskan 7 जुलाइनि सिमी सालब्रैनि बागै बाजेट सेसन सेंखाजाखा जासालो बीएससी मिटिंआव साख्लायखा बे बागै कायनि बिल सफायनाय होनै साका विधानसभानि स्पिकार बिश्वबन्धु सेन बकक्तमा थुमनाय रुनि बसकांआव साबै खोनारिखा पुइलावो अ बाजेट सेसन सालथामनि बागै ख्लायजानाय होनै सामानि आबुनि यागुलो भिडिअ बाय कक सावै सालबानि बागै ख्लायजानाय होनै सामानि फियाबा सालब्रैनि बागैनो अ बाजेट सेसन ख्लायजानाय होनै कक साबलायखा বর্তমান শাখা খরাইনাই ডিসিনি তুবুজা কক্তমা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী সবাই আমরা এখানে আজকে এনএমসি যেটা প্রপোজ করেছে নেক্সট এক্সাম, নেক্সট স্টেপ 1 এন্ড স্টেপ 2 এক্সাম, আমরা তারই প্রতিবাদমূলক এই আজকের এই ছোটখাটো একটা আন্দোলনের মতো আমরা গড়ে তুলেছি। তো আমাদের এই আন্দোলন মূলত নেক্সটের সিদ্ধান্ত, এনএমসি সিদ্ধান্তের উপর। এনএমসি যেটা আমাদের স্থাপিত হয় 2019 সালে
আর আমরা যারা ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী আছে এখন আমরা অ্যাডমিশন নিই 2019-এর 1 আগস্ট, আর এনএমসি স্থাপিত হয় 8 আগস্ট। এনএমসি যে ক্লজ আছে সেখানে ক্লজ নাম্বার 49-এ বলা হয়েছে যে আমাদের যারা যখন থেকে এনএমসি একটা চালু হবে তখন থেকে ওই ব্যাচ যেটা রানিং ব্যাচ আছে ওটা হবে, ওদের এক্সাম দিতে হবে না। আমরা বেসিক্যালি মূলত যেটা আমাদের থিওরি বেসড এক্সাম এন্ড প্র্যাকটিক্যাল যেটা ব্যাক সাইড ক্লিনিক যারা মেডিকেল পড়ুয়াদের শেখানো হয় আমরা ওটার জন্য আমরা প্রস্তুত হয়েছি। কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড এক্সাম, যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই। এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি, যেটা আমাদের এমসিএল কন্ডাক্ট করছে, সেটার মক টেস্ট দিতে হবে। নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর। তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম, যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও ইন্টার্নশিপের আগে, যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম। আর রিগার্ডিং আরও গাইডলাইন্স, যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে ইএনটি অ্যান্ড অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হবে। আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন, যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে যে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে। আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত। আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি, আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম, যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো। অ্যান্ড তার সঙ্গেই বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন। আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন, সার্জারি বা যে কোনো অপশন গাইনি যে কোনো বিষয়ে, তার জন্য আমাদের প্রস্তুত করেছে। কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম, সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে। একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে, 50% কোশ্চেন আনসার করে, বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে, হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা এমবিবিএস এর 2019 সনে অ্যাডমিশন নিয়েছে, তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য। অ্যান্ড মানসিকের সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য চেষ্টা চলছে আমাদের। আর এখনো অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের টিমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি টিমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি একটা কথা বলতে চাই যে আমাদের এত বছর আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা, আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠেছি, হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই, এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি, এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 years, more than 2 years it will require.
সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিড এরা 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকম ভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমন ভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকম ভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিং করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব। একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে। তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Boskan 7 July Shimi, Shalbruni Bagay Budget Session Sankazaka, Rashalo BSc meeting or Shaklaika Bebagay, Kaini Bill Shopine Hune Shaka, Bidan Shabani, Speaker Bishop Bondu Shen, Bokok Tomatumari Bushkang Shawi Kanarika, Puilawa or Budget Session Shaltani Bagay Klaizani Hune Shamani, Abani Yagulo, video by Kok Shawi, Shalbani Bagay, Klaizani Hune Shamani, Fiaba, Shalbruni Bagino or Budget Session Klaizani Hune, Kok Sablaka. বর্তমান শাখা খরাইনাই ডিসিনি তুবজা কক্তমা প্রথম ছিল যে আমরা 3 দিনের বাজেট অধিবেশন হবে, তো বিরোধী দল থেকে ওনারা প্রস্তাব রাখলেন 5 দিন করার জন্য। তো আমরা সম্মতিক্রমে আলোচনা ক্রমে শেষ করলাম 4 দিন হবে। শুরু হবে 7 তারিখ, 8 ও 9 বন্ধ, 10 তারিখ হবে আবার মঙ্গলবার বন্ধ, দ্যাট ইজ 11 তারিখ, 12 তারিখ 5 দিন হবে। যেহেতু বিরোধী দলকে আমরা মর্যাদা দিয়েছি গণতান্ত্রিক সিস্টেমে, ওনারা 5 দিন বলেছেন, আমরা আলোচনা করবো 4 দিন স্থির হয়েছে, ওনারা সম্মতি দিয়েছেন। আর 2টো বিল আসবে, একটা হচ্ছে ত্রিপুরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর হচ্ছে ত্রিপুরা অ্যাপ্লিকেশন বিল। এছাড়া তো বাজেট পেশ হবে, আলোচনা হবে, সাপ্লিমেন্টারি আসবে, যাকে বলে কাট মোশন আসবে, এই আর কি। স্যার বাজেটটা কত তারিখ? বাজেট 7। আজকে স্যার বিএসসির সকল সদস্যরা উপস্থিত ছিলেন স্যার, এক্সেপ্ট বিনোজিৎ বাবু। শারিক দাম্বরিতামা জরাও সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স কানানি খরকসা দুলাল দেবনি মোবাইল ফালনগো কাইসা মোবাইलनि लक खुलुगना फायै ते खुंसा मोबाइल फालनगनि खगैतु बुइ रमजाखा बापन देबरमा मुंबै मोबाइल शिको आबनि यागुलो फालनगनि नकफां तेर मानै बन नायतुगना सायतुगमानि पियाबा नायतुगै मालिया फाशानि दिपर दामसिनि जराव सीसीटीवी फुटेजो नायमानि यागुलो बापन देबरमा मुंबै खरकसा मोबाइल शिककनो खुवाई कोहिनुर कमप्लेक्स कानानि रमै मानखा सुभाष पार्क आंसनि बानिया खायनाय लुकुरो बन सोंमानि यागुलो बन मोबाइल खगु हनै गशिका কি করতে এখানে? আমি নার্সি পরে আর কি বাড়ি কোনানে? বাড়ি আগরতলা। তুমি কিটা চুরি করছো তার এখান থেকে? খালি মোবাইলটা লইছি। মোবাইল লইছো কি পকেটে ঢুকাইছো? পকেটে ঢুকাইছো? তুমি আর কোন চুরি করছো? কলা বাগান চুরি করছো? তোমার নাম কি? বাড়ি কোনানে? কালকে আমি যখন কাজ করি তখন আমার দোকানে ও একটা মোবাইল নিয়ে আসলো লক ভাঙানোর লেগে। আর আমি যখন লক ভাঙি আমার একটা রিপেয়ার করা মোবাইল আসলো, ওই মোবাইলটা নিয়ে আসলো। তো ও আমার কাছে 500 টাকা চাইছিল। তো আমি যদি 500 টাকা আমার কাছে নাই, কাস্টমার নাই,
তো এটা তো খুব আর্জেন্ট, তো আমার কাছে নেই। তারপরে ওর মোবাইলটাও নিয়েছে, আর আমার দোকান থেকে আরেকটা কাস্টমারের মোবাইলও নিয়ে গেছে। কবে নিতে? তো কালকে এই 4টা 4:30 থেকে নিয়ে গেছে। তারা অনেক সুবিধা আমি দিয়ে করছি, কিন্তু বিয়ে করার পরেও পাইছি না গিটারে। আজকে কিভাবে ধরতো? আজকে ওইখানে ক্যারাম শপ আছে কর্মীদের ভিতরে, তো মাস্ক লাগাই আইছে, মাস্ক লাগানো আওয়ার পরে একজন আমরা খবর দিতে, তারপরে ওরে ওইটা নিয়ে আসছি কেন সুবিধাটা আনার পরে যদি মোবাইলটা কই সেটা মোবাইলটা নিচ্ছে না। তারপরে ভিডিও দেখাচ্ছি পরে নিচে মোবাইলটা এনে দিচ্ছে। তারপরে এখন তার গার্জিয়ানকে ফোন করা হয়েছে, তার গার্জিয়ান পুলিশকে খবর দেওয়া হয়েছে নাকি? না না। চারশালা 29 কৃষ্ণপুর বিধানসভা বাই খবজাক 25 নং বুটে জারি লঙ্কা আমসাইয় কাইসা জয়নিং পান্ডা সংখ্যা জাখা ও জয়নিং পান্ডা দাল বিদাল বদল জাকরে 69 নুকুনি 198 বুটার্স বিজেপি বদনি পান্ডা রমফালেকা বরকন লামসগৈ নাহারকা ত্রিপুরা হাসিনি ত্রিপুরা সাহামক্রাই বেদনী মন্ত্রী বিকাশ দেববর্মা আশালক বিনিয়োগীয় তঙ্গ এমডিসি বিদ্যুৎ দেববর্মা তে কৃষ্ণপুর মন্ডলী আচুকফাং তপন নমর দাসন খবই কুবনি আদংর সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনালে চুমতে কোনো লাঞ্চ সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনালে চুমতে কোনো লাঞ্চ বন্দে মাতরম বন্দে মাতরম। আজকে সব মিডিয়াদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমার এই 29 বিধানসভার মধ্যে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে 3 জায়গায় জয়েনিং প্রোগ্রাম হয়েছে। প্রথম জয়েনিং প্রোগ্রাম বাসরাছড়া 35 মালা হয়েছে। সেকেন্ড টাইম চাম্পলায় এবং এই যে চাকমাঘাট হয়েছে। এখন থার্ড টাইম এখন এই জারলুম কামি 69 ভোটারের 198 ভোটার এখন জয়েন হয়েছে। বিভিন্ন দল ছেড়ে সিপিএম কংগ্রেস আর অন্যান্য দল ছেড়ে আজকে বিজেপির পতাকা ওরা পতাকা সামিল হয়েছে। ওনাদেরকে ধন্যবাদ জানায় এবং মোদিজির নেতৃত্বে সারা ভারতবর্ষে যেভাবে উন্নয়নমুখী যেভাবে চলছে, মানিক সাহার নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নয়নমুখী চলছে, তাই দেখে ওরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে আজকে ওরা সবাই আমাদের সঙ্গে এসেছে। আগামী দিনে 2024 লোকসভা নির্বাচনে রেখে আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। আমরা এই 2024 আমাদের 2টা লোকসভা নির্বাচনে আমরা 2টা সিট মোদিজিকে বিপুলভাবে আমরা উপহার দেব। তার জন্য আজকে দলে দলে সারা ত্রিপুরা রাজ্যে একদম জোয়ার হয়েছে। এখন শুধু বিরোধী দল শূন্য করে আমাদের বিজেপিতে সামিল হয়েছে ওরা। তো সবাইকে ওরা ধন্যবাদ, ওদেরকে ধন্যবাদ জানায় এবং মিডিয়াদেরকে ধন্যবাদ জানায়। থ্যাংক ইউ। থানায় স্রাংশাল কুমারগাতো কিরিমা সিসাতে ওয়ানামা সিসা পাতিমং পাতিমা বাগৈ থৈথাংজতে শাক দুখুন মানাय নুখুনি বড় রকবাই তে শাকাম নগর শাক নাইখো জাগৈ তংনাय বড় রকন থাङै नायख्या শালকা ত্রিপুরা আচুকথানি এমপি রেবতী ত্রিপুরা আশাল বিনিয়োগীয় তঙ্গ কমলপুর বিধানসভানি এমএলএ মনোজ কান্তি দেব আমসানি হদা হামক্রাইনি সামং খ্লাইनाय তে হাংকর আচুকফাংন খবৈ কুবনি আতংরক তংবাইখ্যা। নিহত পরিবার এবং যে সমস্ত পরিবার আহত পরিজনদের প্রতি আমাদের তরফ থেকে সমবেদনা এবং আমরা সত্যি মর্মাহত। আশাতীত আমরা কোনোদিন ভাবিনি এরকম রথের দিনে এরকম হবে। রাজ্য সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি চিকিৎসায় যাতে সাহায্য করা যায় এবং মৃত যে পরিবারগুলি তাদের পাশেও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার হাত বাড়িয়ে দিয়েছেন। যারা হসপিটালে চিকিৎসাধীন তাদের সমস্ত খরচা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার দেখবে সমস্ত খরচা, চিকিৎসার সমস্ত ব্যাপারগুলি। আজকে আমরা আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছেন এবং আমাদের পার্টির উনি জেলা সভাপতি এবং আরও অন্যান্য কার্যকর্তা সবাই আমরা যে 5টা পরিবার এখানে একটা পরিবার শুধু নেই, তারা কাঞ্চনপুরে চলে গেছে, তো ওই বাড়িতে লোক নেই বলে আমরা যেতে পারিনি। বাকি 5টা পরিবারে আমরা গেছি, সব বাড়িতেই যারা জীবিত আছেন পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছি। অনেক বাড়িতেই আমরা দেখেছি মা মারা গেছে, বাচ্চা বেঁচে গেছে কোনো ক্রমে, অথবা বাচ্চা মারা গেছে
বা মা অথবা বাবা সেদিন রক্ষা পেয়েছে এরকম, তো মর্মান্তিক, দুঃখজনক। তো আজকে আমি এলাম, সবার সঙ্গে গেলাম। তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীও এসেছিলেন, আমাদের রাজ্য সভাপতিও এসেছিলেন। তো কাজে আমরা সবাই আছি রাজ্য সরকারের পাশাপাশি, আমরা পার্টির তরফ থেকেও এবং এই এলাকার প্রতিনিধি হিসাবে আজকে আমিও এলাম। তাদের একটা দাবি, সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে সঠিক তথ্য চলে আসে জনসমক্ষে। তো তদন্ত হচ্ছে, আমরা অপেক্ষা করব, তারপরে সব কিছু ঠিক হবে। স্পট ভিজিট আমিও দেখেছি যে সেখানে তার যেটা কারেন্টের যে ইয়েটা, সেটা 33 কেভির যে লাইনটা, আমি বলবো না, যারা একবার তারাই পাবেন, অথবা যদি প্রয়োজন মনে করে তদন্তে সরকার সেটা ঠিক করা হবে। তো কাজে সবটাই দেখা হচ্ছে, তদন্ত রিপোর্ট এলেই তারপরে বোঝা যাবে। ঠিক আছে। नेशनल हाइवे लामा कचार बुफां कतरमा बाई क्लाइखा आसाम आगरतला हाइवे लामाव पातिमुंचा सालनि सारिगो मुंगिया कामी थाना बै खबजाक 34 माइल सालबागान आमजायो पातिमुनि कक्तमा मानै पातिमा थायो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान काउन्टी त्रिपुरा ति बकासे नायमो थांनि जायतुंमा बै आसाम आगरतला लाहार मालखुं थांफाय खलायमानखा फियाबा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामंख्लायनाय रत्न आमसानि लुकुरक नुगे हनि साका साथै गलायो आसाम आगरतला नेशनल हाइवे लामा गानाव तेलेमुरा बकासे मुंगिया कामी थाना बै खबजाक 34 माइल सालबागान वातै नबार कतरमा फाइमानि बागै फांसा बुफां लामाव बायै कलायमा बागै जरा किसानि बागै लामातै मालखुं थांफाय खलायमानि ओङै तंखा अपातिमुनि कक्तमा मानै लगी लगिनो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामुंख्लायनाय रक पातिमा थायो सगैया सिकांनो बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो थाङै आमसानि लुकुरंनि चुबा चुबाय आ बुफां कतरमा बायै क्लायजाकनो दाबाय तानै स्रापसानि बिसिंगनो लामातै मालखुं थांफाय खलायमानखा वातिवाय तंमा जराफानो तेलेमुरा बकासे पुलिस अफिसारनि लगी आमसानि लुकुरक बुफां तानथानि चुबाचु खलायमानि बागै लामातै मालखुं थांफाय खलायमानखा हनि साका पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा হচ্ছে চাকমাঘাট তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি মাঝখানে 34 মাইল নামে শালবাগান। এখানে একটা বড় গাছ দেখছেন আপনি, এখানে ওই গাছ ভেঙে পড়ে গিয়েছিল এবং হাই টেনশন পাওয়ারের উপরে, যার ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসার পর ওই লোকাল পাবলিক দেখুন ওই কুড়াল দিয়ে কাটছে, কোনো মতে রাস্তা আমরা পরিষ্কার করে দিতে পেরেছি। যদিও আমরা ডিজাস্টারকে খবর দিয়েছি, ওনারা আসার কথা, এখনো আসে পৌঁছেনি, তবে তৎক্ষণে কিছুক্ষণের মধ্যে আমরা ওই রাস্তা পরিষ্কার করে দিয়েছি। Jorilang Adi Block by Khobjak, Sutarmura Higher Secondary Rungnokni Girls Hostel, Tongwei Tiprasa Surairok, Rungsrungi Tongmani, Piaba Rungnokni Headmaster, Shankar Devnath, Hostel Tongwei, Rungsrungi Tongnai Surairokno, Rompre Sompre Kleina Nayo, Borokno Kahamke Chamong Rizagya, Teish Hagori Kurike, Tui Padi Hune, Girls Hostel Rungsrunai Rokno, Dagyu Hune Shawi Manka. आबनो केबुङैनो जाशालो हदा हामक्लानि सामं खायनाय रक जत पालखे हेडमास्टर शंकर देवनाथनि मुंगै थानाव एफआईआर खायका ताबुक अबनो सानमुं हेडमास्टर शंकर देवनाथनि साकाव गोराग याप्रि नाहाना ओंथन होनै अच्छा सर, धरन सर, पहले 10 मिनट के सर। देखो ये हेडमास्टर स्टूडेंट लोग खराब से टोकर से तारे पुलिस दारे ले सका
যাইবেন আর এটা হাজার বছর গেলে গেলে একের মারছেন না গেলে আমরা কি আমরা যাইতেছি না কিটা জানার সময় কোন যেত না আপনার ব্যাগ আছে কিটা আছে আপনি কি সুতারমোড়া 12 স্কুলের হেডমাস্টার? আপনার নাম কি? কিতে হয়েছে স্যার ঘটনাটা? আমি এখন অসুস্থ বোধ করছি, আমি কিছু করতে পারছি অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে? দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। আমি কিছু করতে পারতাম না, আমি কিছু অসুস্থ বোধ করছি। কত বছর ধরে আছেন ওই স্কুলে? 8 বছর ধরে। আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি? দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আমি এখন কথা বলতে পারতাম না। আপনি কি সুতারমোড়া 12 স্কুলের হেডমাস্টার? আপনার নাম কি? কিতে হয়েছে স্যার ঘটনাটা? আমি এখন অসুস্থ বোধ করছি, আমি কিছু করতে পারছি অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে? দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। আমি কিছু করতে পারতাম না, আমি কিছু অসুস্থ বোধ করছি। কত বছর ধরে আছেন ওই স্কুলে? 8 বছর ধরে। আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি? দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আমি এখন কথা বলতে পারতাম না। এই তিনি তানবাগ হস্টেলার পুলিশ ফাইকা হামবাই সিনি সচিয়েল মিডিয়া ন তিনি বেলাইকে হা দুজাক তামনি হেমালে তিনি এমনকে সিনি চলিলাম কনস্টিটুয়েন্সি ক্লাইও চলিলাম আরডি ব্লকনি আন্ডারও সুতারমুড়া হাই স্কুল ও জায়গাও সিনি গার্লস হোস্টেল दङ ও জায়গা এমনখা হেডমাস্টার এমনভাবে সিনি বড় রং সিনি স্রাই রং সিনি স্টুডেন্ট ন সিনি বুসা রং ব এমন খেবে মানে जों वानसुगि मैया अमा हाय जे कासे हेडमास्टार ngै जे समाजो दंमनि अब बेलायके कलंक अब तिनि एकदम बनो जों रमखा जे सिनि स्टुडेन्ट दं न अनेक किसु टर्चार खालायो सिनि जे स्रायरंनो पॉइंट ब रेप खायनि अमा हाके माने अनेक किसु प्रलोभन खायनि ब रेप खायनि चेष्टा माने अब जों सिनि जरा काहाम जों आमनो सिस्लाबै दिनि जों रखा खायमांखा सिनि सुतारमुड़ा गार्लस हस्टेलनि सिनि स्टुडेन्ट दं न गाबोन बागैनो आं मा सावो अमा हाय गोबां मा सिनि ट्राइबेल एरियाव गोबां मा हस्टेल दङ आ जागाबो जों खेलमा खायनि सुदु गार्जेन स्टुडेन्ट दङ हस्टेलाव पाठका आबासिन दायित्वता पाइथोन किसा नायनो नांगौ नायख'नो नांगौ आरो वार्डेन बाहायङै दं आरो हेडमास्टार बाहायखि स्कुल चालक दं आबो नायनो नांगौ कारण सिनि समाजनि मेरुदण्डसो सिनि स्टुडेन्ट दं हांका आ जागायावसो दिनै अमा हायके दुर्नीति जे खिना थांथानि रग कक बिसिनि साक्तिंग लां टाख्लायसे बासानि तैरि फायदर अमा हायके सानो এই যে অষ্টমন হেডমাস্টার তামকौनो शंकर देबनाथ मुंगैनाय खरकसा हेडमास्टार बिनि नक आगरतलाव हांका अमाहायनो जों प्रतिबाद खायगा तिनि जों जतन तिनि ससियेल वार्कार दंमायो जत जागानि न जों सिनि एलाकानि मिलिया जों तिनि अमनो तिनि अमाके रमैनाय बनो तिनि पुलिसनि थाने एफआईआर खालायरखा गोबां मा बिनि एभिडेन्स दङ सारि थानेबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार थानि आदा खाकसाके सरजागौ अमाहायखले जों तिनि गोबां मानजाखा ट्रक ट्रक बिन बाकी तेबो सोंताव नायनाय गोबां बिनि एभिडेन्स जों तिनि रोखा थानाव कपि रोखा तेबोनो एफआईआर खालाय तिनि रमरि रोखा हामबाय तिनि जतन दंबायो सिनि ससियेल वार्कार अच्छा नंनि हेडमास्टार न तो पुलिस रमै तालां थाका अब थाजोंनो जे नंनो अकारम सामना ककबो जा नंनो तसर खाले थिकि सारिया दाको अच्छा अंके तै तम तम सानंनो कुन्ना सा माने नर माने बबाय तंखांके नंनो परीक्षा पास खालायनानै सावो हंगे बं नंनो जे नंनो कलम खालायो दा कंके नंनो और लेफ्टिन खायने फाकिंके तिरं रफाजि मना करन कुबजा बबजे हेगे रंनो सासाव संनो बार-बार हायबनो संबनो बिसि थांगि जुनरि याव दिग्लरन थांगि जुनरि नं तिबो तुनि मारिखा बार-बार फायो हस्टेलो दाखो मिलिया संतिनि अमनो तिनि अमाके रमैनाय बनो तिनि पुलिसनि थाने एफआईआर खालायरखा गोबां मा बिनि एभिडेन्स दङ सारि थानेबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार थानि आदा खाकसाके सरजागौ अमा हायखले जों तिनि गोबां मानजाखा
Turut bin bagi tebe sungtang nai nai, wong bin evidence sung tini rekha, thanawa copy rekha, tebe na FIR klai tini ramri di roka. Hambai tini sinoro jotom tongbayo, sini social worker. Aja nong ni headmaster no to police romi talang thaka abo thajingo ja nong na okaram samna okko kubuja. Nong no tosor khale thiki saria. Dako. Aja angke tai tam sanong no kunna sa. Mana nor mana bobai tongkhang ke nong no porikha pass khalai nani sawo. Angke bong nong no je nong no kolong khalayo. Da kongke nong no oro leptin khaina phagingke tirong ruphaji mana korong kubuja. Bob je hege rong no sao sung no bar haibun sung bono bisi thangi tunri yori gloran thangi tunri unke bhai. No tibo tuni mari kya? Bu bar bhayo hostelo. Dako. যে ভাই সুদর্মরা 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে কত হয়েছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে ভুল লোকের না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছিলাম আমরা হস্টেলে গেলাম হস্টেল গিয়েছিলাম স্টুডেন্টদের জিগাইলাম কি ঘটনা তোমরা কোন ঘটনা ছিল স্টুডেন্ট সবাই মানে তাই না 12টা একটা হইলে হোস্টেলের ভিতরে গিয়েছিলা বা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছিলা সারা শরীর নাঙ্গা করে আসেরা স্টুডেন্টের উপর জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টরা কয় তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে রিমুভ পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো এরপরে স্যার ওয়ার্ডেনে ভুল লগায় তো যা কথা বলছে সব এভিডেন্স আছে রেকর্ডিং আছে এরপরে স্যার হোস্টেলের যারা রান্না সান্না করে তারও লগেও সেম আচার্য এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে নাম কি হেডমাস্টারের হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ আজকে গিয়েছে এরপরে এরপরে স্যার আমরা গেছি গিয়ে স্যার স্যার জিজ্ঞাসলাম স্যার যেটা তো হয়েছে আপনি কি কাজ করছেন তাই না আমি এইসব একটা কাজ করছে তাই নিজে স্বীকার করছে এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম এখন তাই কই আছে তাই না আপনার থানার ভিতরে আছে বিশ্বমর থানা আর গতরাটা সুতর্মরা স্কুল হস্টেলের ভিতরে গতরা আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে দুইটা মেয়ে অভিযোগ করছে থানায় ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের ঘটনা এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স স্যারের বিরুদ্ধে আপনারা কি এলাকাবাসী না আমরা গার্জেন হিসাবে গিয়েছি এলাকাবাসী লিখে গেছি গিয়েছে সব গার্জেনদের লোক কথা পেয়ে পরে আইনে হাতে দিয়েছি ভাই সুদর্মরা 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে কত হয়েছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে ভুল লোকের না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছিলাম আমরা হস্টেলে গেলাম হস্টেল গিয়েছিলাম স্টুডেন্টদের জিগাইলাম কি ঘটনা তোমরা কোন ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা একটা হইলে হোস্টেলের ভিতরে গিয়েছিলা বা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছিলা সারা শরীর নাঙ্গা করে আসেরা স্টুডেন্টের উপর জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টরা কয় তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে রিমুভ পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো এরপরে স্যার ওয়ার্ডেনে ভুল লগায় তো যা কথা বলছে সব এভিডেন্স আছে রেকর্ডিং আছে এরপরে স্যার হোস্টেলের যারা রান্না সান্না করে তারও লগেও সেম আচার্য এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে নাম কি হেডমাস্টারের হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ আজকে গিয়েছে এরপরে স্যার আমরা গেছি গিয়ে স্যার জিজ্ঞাসলাম স্যার যেটা তো হয়েছে আপনি কি কাজ করছেন তাই না আমি এইসব একটা কাজ করছে তাই নিজে স্বীকার করছে এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম এখন তাই কই আছে তাই না আপনার থানার ভিতরে আছে বিশ্বমর থানা আর গতরাটা সুতর্মরা স্কুল হস্টেলের ভিতরে গতরা আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে দুইটা মেয়ে অভিযোগ করছে থানায় ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের ঘটনা এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স স্যারের বিরুদ্ধে আপনারা কি এলাকাবাসী না আমরা গার্জেন হিসাবে গিয়েছি এলাকাবাসী লিখে গেছি গিয়েছে সব গার্জেনদের লোক কথা পেয়ে
level ke hambai ta jok mahin বিকেলবেলা কুমারঘাটে এক মর্মান্তিক, এটা ভাষায় প্রকাশ করা যায় না, যে প্রতি বছরের মতো এবারও ওনারা উল্টো রথ, আমরা সবাই জানি যে সেই উল্টো রথের যখন চলছিল, তো হঠাৎ করে একটা কারেন্ট উপরে যে কারেন্টের যে লাইন ছিল তার থেকে এই কারেন্ট চলে এসেছিল একদম নিচের দিকে। তো যারা যারা সেই নিচের দিকে সিঁড়ির মধ্যে ছিল তাদের তো অন দ্য স্পট ওনারা মৃত্যুবরণ করেছে, এবং যারা ভিতরে ছিল দেখা গেল এদের মধ্যে অনেকের কিছু হয়। তো এইরকম একটা দুর্ঘটনা এখানে ঘটল, এবং আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন আপনারা নিশ্চয়ই পৃষ্ঠ হয়ে সাথে সাথে মারা গেছে। তো এই ঘটনা যখন হলো আমি তখন ছিলাম একটা মিটিংয়ে, সেক্রেটারিয়েটে একটা মিটিং চলছিল, আমি সাথে সাথে, আর বৃষ্টিও পড়ছিল সবাই জানেন, তো আমি সাথে সাথে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় আছেন এখানে, আমাদের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক কুমারঘাটে উনি এখানে আছেন, ওনাদের সাথে আমি টেলিফোনে কথা বলি। তো আমি বললাম আমি চলে আসছি, সেখান থেকে আমি ট্রেনে করে আর তো কোনো রাস্তা নেই, মানে যদি আসি তো অনেক দেরি হয়ে যাবে। ট্রেনও আমি মানে 6টার সময় উঠে আমি সন্ধ্যা 6টায় এসে এখানে আপনার 9টার সময় এসে পৌঁছেছি। তো সমস্ত জায়গায় আমি গেলাম, দেখলাম, শুনলাম, মানে কি বলবো, আমাদের ত্রিপুরার ইতিহাসে এই ধরনের মর্মান্তিক ঘটনা, একসাথে এতগুলো মৃত্যু এবং যারা আক্রান্ত হয়েছে, মানে ভাবা যায় না। তো এখানে এসে আমি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেখানে আমি গেছি, সেখানে দেখলাম, চেষ্টা করলাম বুঝবার। সেখান থেকে আমাদের কিছু যারা আমাদের এখানে দুটো হসপিটাল আমি গেছি, একটা ফটিকরায় আর একটা কুমারঘাট হসপিটালে আমি গিয়ে যারা ইনজিউর্ড আছে বর্তমানে এখানে যারা আছে তাদেরকে দেখে আসি। এর মধ্যে যারা 6 জন মারা গেছেন তারা মর্গে আছে এখন, আর যারা বেশি ইনজিউর্ড আছে তাদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। তো আমি আমাদের যে স্বাস্থ্য দপ্তরের যিনি সেক্রেটারি আছেন, আমি চিফ সেক্রেটারির সাথে কথা বলে এসেছিলাম। তো ওনাদেরকে বললাম যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন খামতি না থাকে ট্রিটমেন্টে। এখানেও এখন কথা বলেছি, কিন্তু ডিএম সাহেব আমাদের সাথে আছেন, যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন আমাদের তরফ থেকে এটা যেন না বলতে পারে যে কোনো রকম সহায়তা হয়নি। আমাদের সরকার যারা মারা গেছেন, যারা ইনজিওর্ড হয়েছেন তাদের সাথে সরকার আছে। তো এর মধ্যে প্রাথমিক যে হিসাব সেই অনুযায়ী এখন পর্যন্ত 7 জন মারা গেছে। একজনকে এখান থেকে রেফার করে রাস্তায় মারা গেছেন, তাকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসে, এবং 16 জন আহত হয়েছে। তো আহতদের ফটিকরায়, কুমারঘাট এবং কৈলাস শহর ও আগরতলা হাসপাতালে, যেটা আমি বললাম আমাদের মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। আমি এবং আমার সরকার এবং আমরা সবাই মানে অত্যন্ত মর্মাহত, এবং নিহত আহতদের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, এবং রাজ্য সরকার নিহত ও আহতদের পরিজনদের পাশে থাকবে, এবং কিভাবে ওনাদেরকে আমরা সাহায্য করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি। এর মধ্যে আমরা যে ডিসিশন নিলাম, কারণ মানুষকে তো আর ফিরিয়ে পাওয়া যাবে না, তো ট্রিটমেন্টের সমস্ত খরচ যারা এখনো আহত যারা হয়েছেন তাদের পুরো ব্যয় আমরা বলে দিয়েছেন। ডিএম সাহেবও আছেন, এবং আমি অন্যান্য যে হসপিটাল আমি দেখে আসলাম কুমারঘাট এবং ফটিকরায়, সেখানেও আমি বলেছি, এবং আর্থিকভাবেও সাহায্যের আমরা ঘোষণা দিচ্ছি। যারা মারা গেছেন তাদেরকে 4 লক্ষ টাকা করে আমাদের সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা আমরা করবো পরিবার পরিজনদের। নেক্সট স্কিম। আর যারা দুর্ঘটনায় 60% উপরে, কারণ এটা তো
মানে ইলেকট্রিকের কারেন্ট মানে পুড়ে গেছে জায়গায় 60%-এর উপরে শতাংশের বেশি যারা তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হবে, সেটা আজকে আমি ঘোষণা করছি। এবং 40 থেকে 60% যারা আহত হয়েছেন তাদের 74,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, আমি টুইটও করেছিলাম, পরবর্তী সময়ে সেটা আমাদের যশস্বী এবং আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোচরে এসছেন। উনি একটু আগে আমরা দেখলাম যে ওনার টুইটে উনি ঘোষণা দিয়েছেন যে ওনার যে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, সেখান থেকে আমাদের যেটা দিচ্ছি তার সাথে ওনার তরফ থেকে ওনার যে এই ফান্ড আছে সেখান থেকে 2 লাখ টাকা করে উনি দিচ্ছেন যারা মারা গেছেন, আর 50,000 টাকা যারা ইনজিওর্ড। তো সেই বিষয়টাই আপনাদের গোচরে আনার জন্য আমি আজকের এই আপনাদেরকে বললাম এখানে থাকার জন্য। তো সত্যি মর্মান্তিক, ভাষায় প্রকাশ করা যাবে না। তাদের যাদের মারা গেছেন ওদের ফ্যামিলিদের একটা শুনলাম যে ফ্যামিলিরই 3-4 জন, একটা ফ্যামিলিরই 3-4 জন মারা গেছে। তো আমরা তো মানে আমি আমাদের সরকার আমাদের সাথে থাকবে, আমি যেটা বললাম, এবং আরো যেসব যদি কোনো জায়গায় কোনো কিছু দরকার পড়ে যদি বাইরেও নিতে হয়, যদি এরকম দেখা যায় ট্রিটমেন্টের, সেটাও আমরা করব। এর জন্য আপনাদেরকে সামনে রেখে আপনাদের মাধ্যমে সবার কাছে এই বিষয়টা জানাবো। সবাইকে ধন্যবাদ। একটা জিনিস স্যার, আজকের যে ঘটনাটা ঘটছে এর জন্য কি কোনো কিভাবে ঘটলো, কেন ঘটলো, বা এর জন্য কেউ কি দায়ী আছে, এর জন্য কি আপনার কোনো তদন্ত কমিটির উপর কিছু করবেন? এটার বিষয়ে আমি বলে দিচ্ছি আপনাকে, অলরেডি আমি এবং আমার সরকার ডিসিশন নিয়েছি যে আমাদের যে ডিএম সাহেব আছেন এখানে, ডিএম সাহেবের নেতৃত্বে একটা এনকোয়ারি হবে। সেই এনকোয়ারি রিপোর্ট নিশ্চয়ই জমা করবে এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই আমরা আগামী দিন যাতে এই ধরনের দুর্ঘটনা কোথাও না হয় সেই বিষয়টা আমরা নিশ্চয়ই আমরা করব। স্যার, যে বিদ্যুৎ পরিবাহী তার ছিল সেটা তো নিশ্চয়ই 11,000 ভোল্টের ছিল, তো অনেকেই বলছেন যে নির্দিষ্ট পরিমাপ থেকে অনেকটা নিচে ছিল রাস্তার উপরে, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? সেটা রিপোর্টে আসুক না, রিপোর্টের মধ্যে বোঝা যাবে। এখান থেকে আমি যদি বলে যাই তো ঠিক হবে না, রিপোর্টের মধ্যে সব চলে আসবে। সেই রিপোর্ট পাওয়ার পরেই আমি বলতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।
Dalagal hambal tajak mahal. Nang to BJP ya kare bobagrana hamzagai ti pramata bhaimani. Tamungai tang ni bagai nang ti pramata ya ka. Na kuno ব্যক্তি ti pramata bai kthayang ta ya ka tam reason. Syarif Kaham Khulumka Jotono Cockpit Media tai ini di Prabasi takut buku maaf harusnya tu ani kakak Hamzah Farid an bisisa ini baik ke mamka an media ni saya payung an bisa reply dalam musim kok ka hai thi sum pray sapta 10 din ka di promoter ni te sum BJP join kita di promoter jagar khana gobagra tini birodhi ja dol tini birodhi ja রাজনীতিও কোন নেতা বো कैसे দেখা সময় চুঙ্গো দফানা হামজা কই কেবো 2 বছর কেবো 3 বছর কেবো 5 বছর থাইতা আং নিজে 2 বছর কিসিটা বেশি অংকা দফানা আমসুবাখা তাবু আং ইচ্ছাগত আমজা কারখা দলবাই ওয়ালাইয়া দলনামা আমিয়া হিয়া আং তংনা পছুলিয়া আং বিজেপি জয়েন কিয়া তাই বাকিরা বাহানা যার যেমন জয়েন থেকে কে বাই কে তুমি যোগাযোগ করো যে তুমি হামজা কো বিজেপি না দল জায়গায় তুমি বিজেপি জয়েন কি আসলে Itu tahu hal kisah sekarang. Hari ini no thangai salo poko demsar kosorani borong dang MDC norokni je ti pramot ya karwana pe je bini je opinion roman apuni kirok ni bahini ni অবকাশ হয়েছে সাতনং দেমসরা প্রসেসরা এমডিসি ধীরেন বর্মা bo bai wale ma bo roi inle ma bo roi ani elekalino bo কিছুদিন সেকান কক্তি প্রনিমস আমান bo ব্যক্তি এটা কানো খাইতা ana ব্যক্তি এটা খাইবে আম খানা খান দুঃখা আম তো বনো আম si pramuka jaga roi BJP fevan bono ham bosaya hamje bosaya bini bung bonaya ang hamjaglia ang thaina ang kuno bono ham bosaya hamje bosaya bo kintu kokti pracharano ammanka ano hamia onek ব্যক্তি এটা খাই কিন্তু রাজনীতি জীবন যে দল না তুমি হিরোই মানো দল না হবে হিরোই মানো ব্যক্তি এটা খেমানি আনি মতে আনি পলিটিক্যাল জীবন নুগিয়া কো আবো চাইয়া না করে বর্তমান থাকা ফার্স্টে by election is meeting thabo by election surma বিধানসভা bo ang thangoi sako bubagrano bini bungoi complain dikha bubagrano diren hamia hey sei noi ang complain dikha amona ang request khena musugo diren no na request khenai bo bubagrano sungthong ang bini bungoi de bubagrano complain ri na bini bungoi kebo thangoi complain ri ang kuno di bubagrano complain dia যদি বুবাগরা যা তাবুসা কাম গায় দিরেন যে বুবঙ্গই নুম কমপ্লেন দিও কা আঙ্গো নাই আং কমপ্লেন দি মাকুল নাম্বার 1 নাম্বার 2 ব আনাতা মুসাকা জানতুম বাজারত কইতা মহারাজানি মূর্তি উদ্বোধন খাই অপূর্ব দিরেন তামসাকা আনোমালে আং দিরেন ন কইতা দিরেন নুম মহারাজাবাই আনোমালে দিনই আংসাকো আং বড় কয়মা বকরই সামা বকরই ইনকাই একবার দুইবার যায় বারবার পক্তাটা সামানি বা একজন বিধায়ক এডিসি নি এমডিসি কা বিধায়ক হ্যাঁ মামমা আমরা দেরনো সানাম চুমো রাজনীতি চুম যতন খাই চুম অবহিতা তা সানা তো সাইয়া আঙ্গন রিকোয়েস্ট খাইয়া মহারাজা এমএলএ দিগো সাইয়া এবং অদিন আঞ্জয়নি হেনাই সাইয়া বিয়াঙ্গি কত কালেকশন খাইবা সাকা
Abokai 2 number. 3 number okai 2023 थांनाय इलेक्शनाव विधान सभा आं सालो आनि गारि बाय बेरायाव आनि बासुनि आरो हरावहाय सुरमानि जे विधायक माने कैंडिडेट बातनाय सामल सरकार हरावहाय बिनि गारि बाय बेरायाव सालोहाय आनि गारि बाय आनि बासुनि आरो थाङो अबहाय निउस बलिया कक्टिब्रा चेनेल आनि बासुनि उक्ता द टम टमिया सिबाय द खेरिखाय हामनाय आं दिरेन रिक्वेस्ट थायो এবং আনি গাড়ি দেতম না আনি বসে দেতম তদন্ত খাইথম সিবিআই যদি তম নংখাই আং মানজান নাইলে বরনি বসে নাই দুঃখা বরনি গাড়ি নাই দুঃখা ব সাবসা না বিনি নলেজ বাইদা কপসা না বুইনি চুড়ান্ত বাইদা সা আং তো বসে পুরো বসা কালামামছে না বড় প্রাইস নাম তাই গাড়ি না বসা বসি আনি বসে বকরে আনি বসাই বকরে যদি তমন গায় তদন্ত খাইথম আইছে এলাকাবাসী তো সেমান নাই ইনকা সামল সরকার না থাকা সামল সরকার নি গাড়ি বা হর বেড়ে যায় সামল সরকার কোন হে সুমদি ঋণ জীবন সামল সরকার আর হর যে বেড়ায় না বিনি গাড়ি বাজে থান বলিতে কেসা কক সামাতম সাজা তুম মহারানী সাবজনাল কমিউনিটি হল মিটিং উনকা ও মিটিং ও টিডব্লিউএফ ওয়াইটিএফ ত্রিপুরা ডিস্ট্রিক্ট আনুতম যখন কামনা সব আম 5 বছরের বাগে এমডিসি নরকতাম খাইমান নাই যা খাইনানি আলু খাইনাই আম 5 বছরের বাগে এমডিসি কেমনা কেবল সাকা ও মিটিং ও তমনাই বা পাবলিক কেবল সাকা নং 2 বার বাগে এমডিসি নং 1 বছরের বাগে এমডিসি তুমি তো সায়া বনজন প্রতিনিধি ভোট দিয়ে বনজন সাধারণ ভোট দিয়ে বন এমডিসি সাঙ্গ 5 বছরের বাগে নো তুমি সাইমানো বহু পয়সা না ইমলা তাই 18 জন ইএম এমডিসি তুমি বড় তো সায়া আরে ভাই নিজে তরমানি তা বলছি যে হাইছে বুঝানো তোর কত নিহাইছে তোর নাই হাইছে নিং এমডিসি বুঝো তো সেমান নে না 2 মাস দিবাই বল যা 3 মাস দিবাই বল যা 5 বছর দিন আবো ন মিটিং সানা নেই হলে আবো তা আশা কায় নেগেটিভ হবো নেগেটিভ ল্যাঙ্গুয়েজ হবো কেমন আম দেন বাবু না রিকোয়েস্ট খাইও নানো আনিস লাইন জরাই ফানো নানো রেসপেক্ট ইউ নুবা না রেসপেক্ট ইউ আম অসিয়া খাই বানো পাবলাইগো খুব রেসপেক্ট ইউ আম বলবো না রেসপেক্ট ইউ chúng to nunggu to Christian dharma anggo to Christian dharmoro dharmo khenai kai dormo poito sanai khai tata sakai ongya bui bui nai haisi ang mutha jakare BJP thakani ni biruddhe saya numbai ka saga bapora do party ala bokhan ngari biruddhe safano man aikono kubikok saga nta mamba kubikok saga ni bhog sano nani khuti dong no boro ni basaju boro ni gani Bokru bubara ni sai antamani ni bum complain di sa amana wasudi bhai tum kristo di bro ta ta kisa komsa saka nai karon rajnitiyo senior sa bonung na ang sai maya ang boto ek সময় ang bataja 2015 সালে ang bataja অপ্রু অভয় পাঁচ সেনা বাহিনী পরিবেশ করাই তো ang boto শুরুই ভেজা গলে এমডিসি ইনকাম কেনা নাই কারণ জনপ্রতিনিধি আমরা বাহাই সামা চাইয়া আবার আপনি সাকা আনো সাকা ঠিক না আর দ্বিতীয়বার কেবল তা সানি খাইছে আবার আনি সা কিন্তু তবু নো খরব নাই বিশিং কাইসা কনস্টিটিউয়েন্সি নো লাগে সামু তাংলাইনি কেবনি কেবল মুন্ডা দং নং যে থাচিং সাগা आं 5 বছরনি বাগে এমডিসি মানে বিনি কবাই samung matang nai egeba bini kopisa matang nai abai sana nai mani de bawa hai amsai ko tahu samung ngai tamba সংগঠন ফাইটিং তৈ মথানি সংগঠন নাম তো যে বিনি কনস্টিটিউয়েন্সি bawa hai nai kolei tamba lokrokni বিপদ আপদ লোকরকনি হামিয়া সায়া জরা হামিয়া জরা ও বাকি সব সই তম bawa hai সিনারিও ngai tamba ও আবদো আম রিপ্লাই দিন ang muta jaga ya kan ang muta ono tongko abro tini surwao jera 6টা 7টা bini chongmari village council dire je bini kotosura simbukcha janthum sibari khetrai dhanchandra প্রায় 5-6টা কাও ও এলাকা নি বড় প্রায় সময় সাও dire aba ang to bokta ta saja যেটা খুবই কষ্ট নাই
tabuk to ang safano yaitu BJP thai kaba todo to thai o dorok phano uska thai mano boku sum sabri thai phano mano কিন্তু ang khana ja dorok প্রায় সময় তাও দিলেন যে বিশ্বনা পরে একদম গে পঙ্কা তিনি জানো কথা ভাইয়া প্রায় সারাই তো হাই বড় আং খাইয়া আং তো খাইয়া পাবলিক স্টাফ কিন্তু তাবু থামই শুনতাম গায় উসকে দেয় নাই বাই মানে আং তো দল করে দিতে তাবু ইয়াং দল থেকে আলো মিটার না হয় মানো বড় বড় সাপোর্ট খাই না দে তিনি ইয়াং খাই নি দিলেন নি বিরোধী কে বইয়া দিলেন নি সামতা মতান তাইয়া tam khai khai development ni development te model ni aba andere no development kuroi development khaya hinoi dire no angusar rupiah karon edisi to development kuroi na nuk betul na edisi village council concept ko nahi only for rega sar kuno kuroi kintu gram concept ko ta mongka tok takum lava tui electric available facility kasi village council पंचायत वो खाई कुरुई कि आवरी बागवानो अंदर नो दूसरा बीमा को गया कि तो और अगर कुछ तो रिमाया खानो कुछ मुक्त मनी रिमाया खानो ये तो को एलाका मीटिंग को एमडीसी बाबिडाई होते हैं जनप्रतिनिधि का हिस्सा फाइव बॉक्स साले का जनता था कि आप बॉक्स साले दूंगा कुरुई जो अंगूठा अनेक समय अंगूठा तंपुर साले का पापी लोग दिनेन भैया वैसा पानो देखा जाता हूँ अब मैं पापी को कहता दो anggono kuno hingsa namoi opok sama ko ge tapi bagi phaya bini person got asubida dong apa to bini bepa ga e ko no clearly kai jana protiniti nrok to sangbadi jana protiniti no sungam kai bore thai no ko clear man hai tabuk je norok ni tipa mothaya karai ni nai ni borong lang je radamala bo haino join वो फाइके बीजेपी फाइके अपने किसी को तब कोनो खेलाई मार तो जे नरो तब प्रेजेंट एमडीसी आइन के तीदा प्लेट निबो संगठन मो तंगनाय रादा माला ताइनि नि बिसिं को अपने बगे नरो खाकोई दा फाइ माने बो हाय नेदी रादा माला दे बोरमा बोंखा सबजुनल चेयरमैन শুধু সাবজেক্ট চেয়ারম্যান যা বিনি কামিনী বড় কামি থাকা হয় না কাছাকাছি দেড় নিবিড় হয়ে বা আংসিমা তো এবার বিধি সিনাই হয় না তো যেহেতু কামি গারা বা কামি না হিন্দি দিরেন ভাই আং তংমা জায়গা তো বিধানসভা আলাদা আছে আঙ্গে সুরমা মকাশন্ডি গুরু বিধানসভা যেটা বিধানসভা নিয়ে তুলনা দেখেন গায় রাজা মালামাই তো পারা থানসা বা কামি থানসা হিরো কাছাকাছি দিরেন নিবিড় গায় আনি সেলাই বসাই মান gabo ke bini meta bro kuni wale ni to na ekta kisu man thayo de bedal lo ba anguk ka raja malano je chumba je party jata roi je join theka BJP o apni bhai raja malano pokhe angkok sanai borchu mane abo haiya raja malano dire na tamu thaka saya amne sumunuk to কিন্তু abo boksu dura ko boi abo to bor seman nai jetu bini kami bro bini side ni bro engke al sima moti ta al sima angano saka 안주도는 사가 아무거나 일단 먹을 바에 누가 봐 훈절 바에 나가 아고 무사 그러니까 어디든지 안 와서 상가이 아니 উপরে যে মিথ্যাবাদী যে প্রমাণ দিমানি অদিকে মাসু কাঙ্কাই রাজা মালা সামনি বলতে এমন একটা মিথ্যাবাদী না কবুই না নাই হাই বাবা সুতা Mereka tahu di promosi ini pasien kebanyakan norok ni sagau koksile tamani port ni bagai position ni bagai rang ni bagai BJP botol thango dopana hamza gya gata tibralen no hamza gya oi bai thangni muchumani ram puisha position post ni bagai thangbu je koksile tamani abo hai rogno lukrom pacinta muchirogno naidi tum doni odona jakaroi onodol thanga ngai to dol swabhik opoksanai tiprasa moi samla jokan honne gya tiprasa moi greater tipralen ba tiprasa rokni solution khanai babai badiman dhari joton chunai hai bono ei desh ka গণতন্ত্র রাজতন্ত্র দেশটা একসময় তখনই তা গণতন্ত্র সিটে মুখ বাবা তো তিপ্রাসা কংগ্রেস তো স্টেশন কংগ্রেস তো তাই যিনি বিজেপি তো জনজাতি মোর্চা তো
Jera o CPM Tiprasa, BJP Tiprasa Tomero, Broki Tiprasa ni biruti. Tiprasa ni je matai, cuma na yata. Hai sana cuma. Gণতন্ত্র যে যেহেতু গণতন্ত্র নিরুল যেহেতু চুম পার্টিকেন থেনা যে চুম তিপ্রাসা না হামজে গিয়া তিপ্রা বিজেপি তিপ্রা মুঠা জাগরে বিজেপি থানার তিপ্রাসা না তাজা গিয়া তিপ্রাসা না হামজে গিয়া হিনাই র আগাই মালাই নাম চুমর নিনি স্টুডিও আমরা কই বক্স না বাবা বড় রিকা না আইছে তিপ্রাসা না হামজে গিয়া তিপ্রাসা না ডিমান্ড না তাজা গিয়া অ্যাপ্রুভ বজাকা প্রমাণ বজাকা আর প্রমাণ নাই Tiprasa na hamzai ke demand na hamzai ke andar out of borok state outside borok आगे ता बात सुनी है अनेक सही मालूम हुई पक्ष ना कर उनका ताऊ की प्रमोट कर दिया अब है प्रश्न करेंगे तो कोई दिन पूरा प्रश्न कहना है जो तो की प्रश्न की प्रमोट कहना नहीं अब है के वो बीजेपी कहना है के वो सीपीएम कहना है के वो कांग्रेस कहना है हाई हानो अब ये विषय में जे तिनी एकतानो सिटीएन तो तिनी एकतानो सर्टिफिकेट तो तिब्राओ अब उनका तिनी मुबागला महाराजा शुरू only for Tiprasa ya wasa mo hamjago isu song ko wasa ko bon sayago thuruk ko hamjago mugli saru bon hamjago bini kop ko bui bini kop pirun kaham boto tapal saya tabo ang sati sara mutung tong kuno karone jodi bubagara hamjao thangam gai dhoni karone homnai bubagara hamjao la dhoni karone hamjao homnai aise nukara le cheti mano ang je samani ko जे आनो ताता सराम अंग ताबू रिप्लाई मारी नबदे आन ताबू गा रिप्लाई नि गंगाई तो आं रिप्लाई मनि ब्रॉक था बुबागरा ब्रॉक बे बुबागरा नो हिनबा हाई क्राई करता अब आं साना से मुझे आसे किंतु व्यक्ति अटैक होने का वैसे अन्मा सावते तब टेब अब है के पब्लिक ऑफिस है तो ती प्रमुख या करके ना दो खाना समझ गया ग्रेटर टिप्रा में हमजा गया टिप्रा सरकनी मानथाय केबिनेट नि बागै बीजेपी थांगौ अब हाय रके जे कक्सेल साइटमानि नोंजे साधारण पाब्लिक दङ बाकी बुजिनाय जे ग्रेटर टिप्रा लैंड है के टिप्रा लैंड जे टिप्रा माथानि बिसिंथि महाराजानि बिसिंथि जे सानै दङमानि अब बरो माननाय अब साबुरनाय पाब्लिक उनो नों बाकी फिर अपने आपको अपना हम भाई अब तो खूब क्वेश्चन काम ना नहीं तो टिप्रालेन बा स्टेट टेरिटोरियल काउंसिल में हिंदी ग्रेटर टिप्रालेन में हिंदी सोल्यूशन में हिंदी मानना था कौन कहना भारत सरकार ने नहीं मानना है भारत सरकार सब माने बीजेपी स्टेट और गवर्नमेंट सब बीजेपी इनका बीजेपी में नंबर था आदि जे बात सुना था बीजेपी ने नंबर सुनो मीटिंग जुट का हिंसा खूब हम ये भाई कौन हम ये भाई क्या मन्ना तो क्या नुकसान अब तरह से चिकित्सा से हिंदी नहीं इनका अब ता महाई क्या होंगे अब आंगों से शाका लेकर निकल पड़ोगे अनिवार्य बात हो खाए अनिवार्य बात ता महाई होंगे अब ना इनका बीजेपी नोट भी बड़ा काम किंतु है धलाई तीव्र बिसिंगो बोधोय अंतर नंबर तो बीजेपी एसटी नहीं बोलते 4 तो 5 नंबर तो अब धलाई डिस्ट्रिक्ट को धलाई नदी कुपारो नंबर 1 नंबर तो हम बीजेपी आम जे समय 13 साल खाइका अप्रू बीजेपी को तिप्रासा इनका बीजेपी नि तो मुंजा मुक्त आम किसा साइमा बीजेपी नि चरित्र आम साइमा इनका बीजेपी ननो आम हिनो ननो पुलो ननो पुंगो हिनका ननो पुंगो पुल का सारिकर आम सांखाय नंगा रिनाखानो तो किसी से तो वासुक नहीं हाइगा नो ओ डिमांड केमनि बा अबाय रोक द नो श्योर ऑनलाइन नो या साया अबाय रोक द ऑन तो हाइमा दोता इनका अबनो चुंगे भेटा टिप्राले मननाय डिमांड मननाय असुसुक साका थांगिया तो अपनी विषय कम बुझि जेटा बुझिबो हैं आगे दुसरो काम हिंद टिप्रा मुठावो आम नुखा कैसानो बुबागरा जेसा वन मैन वन फूड सायदेबा रक्षा कैसानो अधिकार होना किंतु अब हाइया सारा टिप्रानि विषय बम हाय आम साइमाया सुरमा कमनपुर अब हाइया बुबागरा बाय चौजाबनाय अपॉइंटमेंट लेटर हिनाय जे नुम गतर नुम नतिजुनि तलानि बरो मानिया बबन सब कामरिबा अबाय बक नखर जे अबनो बाक्सा अनेक आनि टीम जे दंनाय अनेक कप नखरका मुठाव डिसिप्लिन करै मुठाव टिप्रा मुठाव कोनो रूल रेगुलेशन करै नै टिप्रा मुठाव नियम बारन सिस्टम करै नै
आं किन्तु अकक साया भुमिसाव आं अकक साना थांगिया जेहेतु अदलनि ब्रक फैसा अब जाकात का जाकाले थांगा आं जाटामाटे आं सानाय कक हमजाबाय हिंनाय अब आनि चरित्र करि आं हमजाके जाकात का बाकी जरा माननाय खाइ बेतो तिप्रानि जे तिनि गेटा तिप्राले माने बेतो गेटा तिप्राले मानलाम खाइ तिप्रा मुठा तिमिदे तंगाय गाव जाका सीपीएम तिप्रासा तंगाय गाव बुक खाइनाय बीजेपी तिप्रासा खाना बुक खाइनाय एखाने बीजेपी सरकार बा बीजेपी तिमिदे सरकार बा मुठा निबो सरकार बोले सीपीएम निबो सरकार मतलब गणतंत्र रूल तमो निबो सरकार आनिबो सरकार गठन हिलका सरकार दिनाय खाइ चले माय आइ का अबना आं तिप्रा मुठा जेरा विधायक तंनाय लिस्ट तंनाय आनि व्यक्तिगत सूत्र बया आं बरं खूब चायागो अनेक फिटेल बरं रुंगिया सिनेमा पगिया किन्तु अबिसि होजे क्रॉसान अबाय व्यक्ति अटैक खाइमानि आनो अबना किसिता आंकिनि रिपेयरिंग मास आइफोर डिरेक्ट बाबू ताजो लेखो बिनि कक से आं रिपिस खायो आं तो कक अबार साया ब कक साया ब कक सुनामिया ब सामा से आं साव बे द्वितीय बार बीजेपी को तो स्टाइल टुडे टुमारो बीजेपी जाकर अन्नदल को थांगमानो मुठाबो मुठामक तंगला मुठानि बरो बिखु पङै खानासनि पानो तिनि दल आफाय मानो गा ताइ थाबे फुरु बरो न हाइति हिया ओइ माने थांगा थांगा हाया जेबा न बाहाय टिस करि यो कक तातालबाय